সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। 14 বছর পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায় দিয়েছে আপিল বিভাগ। তবে এটি কার্যকর হবে চতুর্দশ নির্বাচন থেকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে অন্তর্বর্তী সরকারের অধীনেই। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে এত আলোচনা, এত আন্দোলন, এত জীবন দেয়া, তাহলে কি এই ব্যবস্থাই প্রত্যাশিত ভোটের আসল সমাধান? জানবো আজ। সেই সাথে আজ কথা বলতে চাই গণভোট আইন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিষয়ে। চারজন অতিথি আমাদের সঙ্গে রয়েছেন আজকের আলোচনায়। আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান দিকে রয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। এরপর রয়েছেন শহীদুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী কৃষক দল। আমার বাদিকে রয়েছেন রুহিন হোসেন প্রিন্স, সাবেক সাধারণ সম্পাদক, সিপিবি। সবশেষ রয়েছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব SM সাইফ মোস্তাফিজ। আপনারা চারজনকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরু করতে চাই রুহিন হোসেন প্রিন্স আপনাকে দিয়ে। 14 বছর পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনর্বহাল এবং সেটি রায় দিয়েছে সর্বোচ্চ আদালত। এখন কি তাহলে বলাই যায় যে গ্রহণযোগ্য নির্বাচন হতে আর কোনো বাধা নেই, এটাই সমাধানের পথ? ধন্যবাদ আপনাকে। আমি সকল আলোচকদেরকে ধন্যবাদ জানাই, যারা শুনছেন শুভেচ্ছা জানাই। তত্ত্বাবধায়ক সরকার আমাদের দেশের বাস্তবতায় নির্বাচনের জন্য এটা খুবই প্রয়োজনীয় ছিল, এবং 14 সালের নির্বাচনের আগে যখন এটা বাতিল করা হয় তখন আমাদের দিক থেকে বলা যায় আমরা একটা অনুরোধও করেছিলাম তৎকালীন প্রধানমন্ত্রীকেও, যে এই জায়গায় যেন না, কারণ তাহলে দেশটা একটা গভীরতম সংকটে পড়বে, এবং সেই সংকট কোথায় নিয়ে ঠেকাবে আমরা জানি না। আমরা পরিস্থিতি দেখলাম। তা সেই বিবেচনায় এটা একটা জন আকাঙ্ক্ষা, তার প্রতিফলন আইনের মাধ্যমে ঘটেছে। আমি এইটুকুই এখানে বলতে পারি, মানে এই পয়েন্টে। এখন আপনি পরে যেটা বললেন যে এইটার মধ্য দিয়ে আমরা নির্বাচনকে যথাযথ এরকম করতে পারবো কিনা, না, সে ব্যাপারে আমি পরিষ্কার করে বলি যে তত্ত্বাবধায়ক সরকার হলেই যে একেবারে পুরোপুরি পরিস্থিতিতে একটা ভালো নির্বাচন সবসময় করতে পারবো, সেই আকাঙ্ক্ষাটা করা যথাযথ হবে না। কেন তাও যদি বলি, দেখেন, আমি একটু ইতিহাসের দিকে ফিরে যাই। আমাদের পজিশন থেকে 90-এর গণঅভ্যুত্থানের সময় যখন এই ধরনের একটা সরকার গঠন করার কথা হয়, তখন আমরা কিন্তু বলেছিলাম উভয় দলের নেত্রীর কাছে, দুইজন নেত্রীর কাছে, এবং আমাদের দিক থেকে তো আমরা একমত ছিলাম যে অন্ততপক্ষে 3টা নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার অধীন হোক। আমরা কিন্তু পার্মানেন্ট চাইনি, বোঝার জন্য বললাম, কারণ এটা তো একটা ভালো খবর না যে রাজনীতিবিদরা 5 বছর জন্য রাজত্ব করতেছে, এত গণতন্ত্রের কথা, একটা মহানুভবতার কথা বললো যে তারা পরে একটা ভালো নির্বাচন করে নির্বাচিত প্রতিনিধিরা এত ক্ষমা দিতে পারে না। সুতরাং এটা কোনো ভালো খবর বলে আমরা মনে করিনি। কিন্তু আমরা চেয়েছিলাম বাস্তবতায় 3টা নির্বাচন যদি করা যায়, আমি যদি শব্দটা উচ্চারণ করলাম, তাহলে যদি উচ্চারণ করলাম, অন্ততপক্ষে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলতে পারি এবং আমাদের পলিটিক্যাল কালচারাল ডেভেলপ করতে পারি, তাহলে আর এটা দরকার হবে না। কিন্তু আমি 90-এর পরে, এত বছর পরে এসে, 36 বছর পরে এসে কি দেখলাম, বাস্তবে এটা হলো না। এবং আরও একটা খবর, আমি জানি না এটা ভালো খবর হিসাবে নেবেন না খারাপ খবর হিসাবে নেবেন, আমি দর্শকের উপরে ছেড়ে দিলাম। আমরা যে ঐক্যমত্য যে আলোচনা করলাম, তাতে কিন্তু আমরা সব দল এক বাক্যে ঐক্যমত্য হইলাম, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো উপায় নেই। পারলে এটি এমনভাবে সংবিধানে গাঁথনি দেন, পৃথিবীর ইতিহাসে কেউ কোনোদিন বাতিল করতে পারবে না। আমি তো মজা করে বললাম, কিন্তু স্পিরিটটা অ্যাকচুয়ালি তাই ছিল, এবং করাও হয়েছে তাই, যাতে করে এটা হুটহাট করে কেউ বাতিল না করতে পারে। আমাদের প্রস্তাবে এরকম একটা সংশোধনী সংবিধানে আসুক, তা আমরা চাই। তা যাই হোক, তা সেই বিবেচনায় আমি বলতে চাই যে অন্ততপক্ষে তত্ত্বাবধায়ক সরকার, যে কারণে আমরা সবাই চাই, ওই রকম একটা তত্ত্বাবধায়ক সরকার থাকাকালীন সময় সে এরকম দলনিরপেক্ষ আচরণ নিশ্চিত করবে, কারণ সাধারণত গঠিত হবে তো দলনিরপেক্ষ, কিন্তু আবার ব্যক্তিগত লাভালাভ, এগুলো অতীত দিনে এগুলো আমরা দেখেছি, সেইটা যাতে না থাকে, এবং প্রতিষ্ঠানগুলো গড়ে তোলা এবং পলিটিক্যাল কালচারের ডেভেলপ করা, এইটা কিন্তু জরুরি। সেইটা না হলে আপনি শেষ বিচারে দেখবেন নানা প্রশ্ন থেকে যাবে। এবং আরেকটা সংকট, আমি জানি না এটা কীভাবে এটা উত্তরণ ঘটাবে। আমি রায়ের যেটা প্রাথমিক দেখলাম, পূর্ণাঙ্গ রায় তো আর দেখার সুযোগ হয়নি, হয়তো কালকে আমরা কিছুটা যদি পত্রিকায় পাই। এনারা বলছেন পরের নির্বাচন থেকে হবে। আচ্ছা, ঠিক আছে, সেটা নানা কারণে বলা ঠিক কি ঠিক না, আমি সে আলোচনায় গেলাম না। অবজারভেশনে যেটা ওনারা, আমি যেটা শুনলাম, লিখছে যে এইবারের এই অন্তর্বর্তীকালীন সরকার অধীন হবে। আমার বিবেচনা এটা যথাযথ, যদি জানি না অবজারভেশন পূর্ণাঙ্গত যদি অন্য কিছু হয় তাহলে তখন বলা যাবে। কিন্তু মনে রাখা দরকার, এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, ইতিমধ্যে তাদের
নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে জি। এবং সেই প্রশ্ন তার যে উপদেষ্টাদের দিকে অন্য কারোর দিকে তাকানোর দরকার নেই। আমি বলি ইউনূস সাহেবের খুব প্রিয় 3টা দল, জি। আমরা দেখি জাতিসংঘে নিয়ে যান, বসলে 3 দলের কথা শোনেন, ডান পাশে বসান, হ্যাঁ, তার মধ্যে বিএনপি, জামাত এবং এনসিপি। তা ওনারা পরস্পরকে যে অভিযোগ করেছে যে উপদেষ্টাদের মধ্যে যে দলীয় যারা আছে, তা অন্ততপক্ষে তো এইটা বলা উচিত, বা না হলে আমি মনে করি এটা নৈতিক বিষয় এই নির্বাচনে দাঁড়াবে যে দল নিরপেক্ষ যারা না তাদেরকে বাদ দিয়ে নির্বাচনকালীন সময়ে অন্ততপক্ষে এখন থেকে, আজকে থেকেই একটা দল নিরপেক্ষ সরকার হিসেবে তারা নিজেদেরকে প্রমাণ করবে এবং তাদের অধীনে একটা নির্বাচন নিশ্চিত করবে। তাহলে আমরা আগামীতে যে অন্তর্বর্তীকালীন সরকারের কথা, না মানে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছি, যে নামেই বলি না কেন, তা সেইটারও একটা মহড়া, পজিটিভ মহড়া এবার আমরা দেখতে চাই। জি, মজিবুর রহমান মঞ্জু, আমি হয়তো ভেবেই নিয়েছিলাম যে এই আলোচনাটা হয়তো আগামী সপ্তাহ থেকে শুরু হবে, কিন্তু আজকে শুরু হয়ে গেল। অর্থাৎ এই সরকার কিন্তু নিরপেক্ষ না, তাহলে তাদের অধীনে কিভাবে নির্বাচন হবে, এই প্রশ্নটা কিন্তু চলে এসেছে। এই সরকার কার পক্ষে? 3টা দলের কথা তো বললেনি। এই যে যখন অনেকগুলো দলের পক্ষে থাকে জি। তখন তো এটার আর এক পক্ষ থাকে না, তখন বহু পক্ষ হয়ে যায়। আমি সবসময় বলি যে এই সরকার হচ্ছে আসলে সর্বদলীয় সরকার। কেন বলি? এজন্য যে এই সরকারের নিয়োগ এবং কার্যক্রম যদি আমরা দেখি, যেমন ধরেন এই সরকারের যদি আমি রাষ্ট্রপতিকেও ধরি, রাষ্ট্রপতি কোন দলের? ওই অর্থে তো আওয়ামী লীগের। তাহলে আওয়ামী লীগপন্থী রাষ্ট্রপতি এখনো বহাল আছে। তারপরে ধরেন আপনার এই সরকারকে নিয়োগ দিয়েছে যারা, নিয়োগকর্তা হিসেবে যারা প্রথমে ছিলেন, তারা তখন দল নিরপেক্ষ ছিলেন, তারা তখন দলের ছিলেন না, কিন্তু এখন তারা এনসিপিতে আছেন। ধরেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, এদেরকে যদি আমরা ধরি, তাহলে দেখা যাচ্ছে এই সরকারের পুরো নিয়োগকর্তাই আপনি পরোক্ষভাবে আপনি এনসিপিকে বলতে পারেন, পরোক্ষভাবে, প্রত্যক্ষভাবে না। তারপরে ধরেন এই সরকারের একজন উপদেষ্টা আছেন যিনি একটা রাজনৈতিক দলের উপদেষ্টা ছিলেন, আমাদের যে ধর্ম উপদেষ্টা, উনি কিন্তু একটা দলের উপদেষ্টা ছিলেন, সেখান থেকে পদত্যাগ করে উনি উপদেষ্টা হয়েছেন। এই সরকারের 3 জন উপদেষ্টা আছেন যাদেরকে বলা হয় যে তারা আমাদের বিএনপির মহাসচিবের খুবই ঘনিষ্ঠ বন্ধু, বা তারা বিভিন্ন সময় বিভিন্ন সরকারে কাজ করেছেন। মানে ধর্ম উপদেষ্টাটা আপনি তো ওটা বলেন না, ওটা একটু দলটা বলেন। জামাত না, ওটা হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপদেষ্টা ছিলেন উনি। ঠিক আছে, তো এই ধরনের মানে আপনার নানা, এরপরে তো আবার দেখবেন যে এক দল আরেক দলের ব্যাপারে আঙ্গুলো তোলে, বলছে যে জামাত কারো ব্যাপারে কমপ্লেন দিয়েছে, আবার বিএনপি কারো ব্যাপারে কমপ্লেন দিয়েছে। সুতরাং মানে আমি দেখি যে এই সরকারে যারা আছেন এরা কোনো না কোনোভাবে গণ অভ্যুত্থানে হোক বা আগে পরে হোক, তারা কোনো না কোনোভাবে আমাদের সম্পর্কের সাথে যুক্ত ছিলেন, কোনো না কোনোভাবে তারা আপনার সম্পর্ক যুক্ত ছিলেন। এই সরকারের একটা বড় অংশ জাসদ করতেন একটা সময়, জাসদ থেকে ওনারা প্রাক্তন জাসদ বলা যেতে পারে আর কি। তো এই নানা কারণে দেখা যাচ্ছে ওনাদের পেছনে বিভিন্ন জনের নানা রকমের রাজনৈতিক মানে পরিচয় এখানে সম্পৃক্ত আছেন। তো এই বিশেষ কারণে আমি সবসময় বলি যে এটাকে আসলে কোনো বিশেষ দলের সরকার বলা ঠিক হবে না, এটা একটা সর্বদলীয় সরকার। তো আমাদের দেশে একটা হচ্ছে দল নিরপেক্ষ আর একটা হচ্ছে সর্বদলীয়, তো দুটোর ইকুয়েশন অনেকটা একই রকম। এখন প্রসঙ্গ যেটা দাঁড়াচ্ছে সেটা হলো যে আমাদেরকে মনে রাখতে হবে একটা বিশেষ রাষ্ট্রীয় রাজনৈতিক পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা এই সরকার আমাদের এখানে বসেছে। এটা কোনো প্ল্যান ওয়াইজ, এটা কোনো ডিসকাশন প্রসেসের মধ্য দিয়ে এই উপদেষ্টা পরিষদ নির্ধারণ হয় নাই। একটা ব্যাপারে সবার ঐকমত্য ছিল, প্রফেসর ইউনূসের ব্যাপারে, যে ওনাকে প্রধান উপদেষ্টা করা যায়। তো এরপরে বিভিন্ন উপদেষ্টাদের নিয়োগের যে প্রক্রিয়াটা হয়েছে সেটা কিছুটা ছাত্ররা অন্যান্য রাজনৈতিক দলের সাথে পরামর্শ করেছে, কিছুটা প্রফেসর ইউনূস আসার পরে ওনার কিছু পরামর্শ এখানে কাজ করেছে, আবার উপদেষ্টা পরিষদের পরামর্শে কখনো কখনো কিছু হয়েছে। মোট কথা হচ্ছে আমি এই সরকারকে নিরপেক্ষতা হারিয়েছেন এটা বলবো না, তবে এই সরকারের কার্যক্রমে যথেষ্ট দুর্বলতা আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে একটি সরকার যেটা এত বিপুল পরিমাণ মানুষের সমর্থনে যে সরকারটা প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকারটা হওয়া উচিত ছিল অত্যন্ত দৃঢ় এবং মজবুত একটা সরকার, কিন্তু ওনারা ইতিহাসের সবচেয়ে দুর্বলতম সরকার। এবং এই সরকারের সমালোচনা করার প্রচুর কথা আমরা বলতে পারবো। আপনি তো দেখেছেন যে নানা রকমের অভিযোগ, নানা রকমের অভিযোগ নিয়ে আসবো আমরা। তো আমার তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে কথা ছিল, সেটা পরে বলবো। বলবেন জি, এস এম সাইফ মুস্তাফিজ। মঞ্জু বললেন পরোক্ষভাবে এই সরকার যেহেতু এনসিপি নিয়োগ দিয়েছে, সেক্ষেত্রে তো এনসিপির কোনো প্রবলেম হওয়ার কথা না এদের অধীনে নির্বাচন হলে। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে
আমরা তো সে কথা বলিনি যে আমাদের সমস্যা নেই। আমরা তো তাহলে এই প্রক্রিয়াটা, যেই প্রক্রিয়াটা এখন বলা হচ্ছে, এই প্রক্রিয়া নির্বাচন হলে আপনারা কি মনে করছেন, এনসিপি কি মনে করছে যে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন হবে, যে এই তাদের অধীনে নির্বাচন যেটা আলোচনা হলো, আপনারা শুনেছেন নিশ্চয়ই? হ্যাঁ, মানে আমি তো মানে এটা তো আমাদের এনসিপি তো এটার অধীনে নির্বাচন হওয়ার ব্যাপারে কোনো প্রশ্ন তোলে নাই। জি, তো এনসিপির অবস্থানটা কি একটু বলেন। যেহেতু আমাদের সমস্যা নেই, তার মানে আমাদের কোনো তাদের অধীনে নির্বাচন করতে কোনো সমস্যা। এই রায়ের বিষয়ে এনসিপি কি বলবে? রায়ের বিষয়ে আমরা যেটা বলেছি যে মানে এই তত্ত্বাবধায়ক সরকারের যেই কনসেপ্ট, সেটা জুলাই সনদে আমরা যেভাবে বলেছি, বাস্তবায়নের জায়গাটা কি আসলে ত্রয়োদশ সংশোধনীর মতো করে থাকবে, নাকি আমরা ঐক্যমত্য কমিশনে যে ফরম্যাট আলাপ করেছি সেরকম হবে, সেই জায়গাটা নিয়ে আমাদের একটা কনসার্নের জায়গা আছে। এছাড়া তো আসলে ভাইয়ের প্রসঙ্গ তো আসলে বললেনই যে আসলে আমাদের জায়গাটা মানে শান্তিপূর্ণ যে ক্ষমতা হস্তান্তরের জায়গাটা যেটা হওয়া উচিত, সেটা তো আসলে আমাদের মধ্যে নেই। এটা মোটেও আসলে ভালো দিক না। তো সেই জায়গা থেকে এই পাওয়ার ট্রানজ্যাকশনের জায়গাটা যদি আসলে আমরা আমাদের মতো করে রাজনৈতিকভাবে এটা হস্তান্তর করতে পারতাম, সেটা ডেফিনেটলি খুবই ভালো হতো। যেহেতু এটা হয় না, এই জন্য আমরা বিগত সময় দেখেছি যে তার জন্য সবথেকে কার্যকরী পদ্ধতি হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকারের ফরম্যাট। তো সেখানে তার মধ্যেও কিছু লুপহোলের জায়গা আছে। তারপরে আমি মনে করি যে জুলাই সনদের ভেতরে ঐক্যমত্য কমিশনে আমরা যে প্রক্রিয়াতে আলোচনা করেছি, সেটা যদি বাস্তবায়ন হয়, তাহলে মোটা দাগে মানে এক্ষেত্রে কারোরই কোনো সমস্যা থাকার কথা না। এটাতে যে দলগুলো আছে আমার মনে হয় যে কারো কোনো দ্বিমত নেই। জি, সদর ইসলাম বাবুল, দীর্ঘ আন্দোলন, দীর্ঘ সংগ্রাম এবং অনেক 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 প্রোগ্রাম আপনারা বাস্তবায়ন করেছিলেন। আজকে তো আপনাদের বিজয় বলা যায় নাকি? বিজয় বলতে পারেন আপাত দৃষ্টিতে ওই বিজয়, যতক্ষণ পর্যন্ত গণমানুষের আকাঙ্ক্ষা পূরণ না হবে, হ্যাঁ, গণতান্ত্রিক সমাজ বাস্তবায়ন না হবে, কল্যাণ রাষ্ট্র না হবে, যার জন্য এত মানুষ আত্মহত্যা দিল, ততক্ষণ পর্যন্ত আপনি এটাকে মানে বিজয় সুনির্দিষ্টভাবে বলা মুশকিল আর কি, বলা যাবে না। আমরা তো গণ অভ্যুত্থানের 1 বছর 4 মাস 5 মাস পার করে ফেলেছি 5ই আগস্টের, বাট এখন পর্যন্ত পাইনি। তবে আমরা আশাবাদী, আশা করছি, আশা করতেই হবে, তাছাড়া তো আমাদের কোনো উপায় নেই। এখন আপনি বলবেন যে সরকার কতটুকু পক্ষপাতিত্ব, কতটুকু কি কোন দিকে। মঞ্জু ভাই বললেন যে মহাসচিবের বন্ধু, মঞ্জু ভাই তো আমার ভাই, বড় ভাই, আমার আওয়ামী লীগেও বন্ধু আছে। বন্ধুত্ব এক জিনিস আর রাজনীতি অন্য জিনিস। হ্যাঁ, কমিউনিস্ট পার্টি যারা করে তার মধ্যে আমার বন্ধু আছে, ইসলামী ছাত্র শিবির বা জামাত যারা করে তাদের মধ্যে বন্ধু আছে, একাডেমিক বন্ধু, ইয়ারের বন্ধু, ক্লোজ বন্ধু, ডিপার্টমেন্টের বন্ধু, সেটা ভিন্ন প্রেক্ষাপট। রাজনৈতিক আদর্শ বা নিয়োগ প্রদানের মালিকানা বা সত্য যাদের, তাদের বিষয়টা ভিন্ন আর কি। তো এখন তো নির্বাচন, আমরা তো কি করবো, গ্রাম অঞ্চলে বউ যদি খারাপও হয়, ঝগড়াটে হয়, হ্যাঁ, বা কি বলে, আপনি কি করবেন, আবার বউ যে আর একটা আনবেন তালাক দিয়ে, ওইটা তো আরও খারাপ হইতে পারে। গ্রাম বাংলা একেবারে সোজা বাংলা বলে যে এক বউ তাড়াইলাম চাল চাবানির ডরে, আর একজন নাকে মুখে গিলে, এরকম কথা আছে আর কি আমাদের। তো সেটাও তো হইতে পারে। আর নিয়তি আমাদের যেটা বেঁধে রেখেছে সবসময়, যে একেবারে নিয়তিকে আমি উল্টে ফেলতে পারবো সেটা না। এখন যা আছে এর মধ্যে দিয়ে আমাকে নির্বাচন করতে হবে। একটা রায় হয়েছে, রায় হলো যে ত্রয়োদশ সংশোধনী বাতিল হলো, তার মানে বাতিল হলো মানে আমরা আগের অবস্থায় ফিরে গেলাম, যেটা 14 আগে ছিল। সেটাই তো মানে চিফ জাস্টিস হবে যদি এটা পরবর্তী সংসদে বা জুলাই সনদ অনুযায়ী আমরা পরবর্তীতে বাস্তবায়ন না করি, যতক্ষণ পর্যন্ত না করি। আবার আদালত এটাও অবজারভেশন দিল যে এইবারে না, পরের বার আর কি, পরের বার থেকে। তো পরের বার হবে জুলাই সনদ, আমরা যেটা বললাম সেটার অনুযায়ী যদি পার্লামেন্টে সংবিধান সংস্কার কমিশন অনুমোদন হওয়ার পরে আশা করছি যে আমরা একটা তত্ত্বাবধায়ক সরকারের দিকে, মানে পার্মানেন্ট একটা সেটেলমেন্টের দিকে যাব। যেহেতু বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্র্যাকটিসটাই ভালো, যতগুলো নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলো তুলনামূলক কোনোটাই যে একেবারে 100% ফ্রি ফেয়ার হয়েছে বা ক্রেডিবল সেটা না হলেও মোটামুটি মানুষ গ্রহণ করেছে, 90% হয়েছে। এরকমও যদি হয়ে থাকে তো সেটা তত্ত্বাবধায়ক সরকারের মধ্য দিয়ে যেহেতু হয়, এটা বারবার আমরা দেখেছি, প্রমাণ হয়েছে। তো আমরা সেই আলোকে আমরা রাজনৈতিক দলগুলো আলোচনা করেছি ঐক্যমত্য কমিশনে, আশা করছি আমরা ওই দিকে যেতে পারবো। তাই এখন আবার তবে এই সরকার এখন যেটা আমাদের মহাসচিবরা যেটা বলেছিলেন যে সরকার শুধু এখানে কেন, যেখানে তত্ত্বাবধায়ক সরকার নাই, গণতান্ত্রিক যেসব দেশ নির্বাচনে লাগে সরকারের আকার আকৃতি প্রকৃতি বা কাজের কর্মের একটা কাঠামো তৈরি করতে হয়, পরিবর্তন করতে হয়, সেটা এরা করতে পারে। আমার মনে হয় সময়টা এসে গেছে। যেটা বলা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার পুরোপুরি না হলেও আপনি আদলটা বা কনসেপ্টটা তো আপনি ওখানে রাখতে পারেন। আপনি কি কি কাজ করবেন, আপনি যদি এখন বিদেশিদের সাথে কন্ট্যাক্ট করতেই থাকেন, আপনি যদি ডেভেলপমেন্ট দিতেই থাকেন, অঞ্চলভেদে বৈষম্যমূলকভাবে দিতে থাকেন, সেটাও তো তাহলে একটা পক্ষপাত দুষ্ট ব্যাপার হয়ে যেতে পারে বা যাচ্ছে বা এই ধরনের কথা আসছে।
তাহলে তারা শুধু রুটিন ওয়ার্ক করবে, মানে এতদিনের। হ্যাঁ, নির্বাচনকালীন সরকার তো বলে একটা কথা আছে, নির্বাচনকালীন যে সরকার, নির্বাচন যত এগিয়ে আসছে, আপনি 90 দিনের হিসাব করেন, আমরা কেয়ারটেকার সরকারের কনসেপ্ট, মঞ্জু ভাই যেটা বললেন যে নির্দলীয় সরকার, আর একটা হলো কেয়ারটেকার সরকার, কাছাকাছি কনসেপ্ট যদি হয়ে থাকে, বা নির্বাচনকালীন সরকার, তো আপনার কাজের কর্মের রুটিনের তো একটা সীমা পরিধি থাকার প্রয়োজন আছে বলে আমরা মনে করছি। জি, আমাদের বক্তব্য ওইটাই যে সরকার এখন মেইন ফোকাস হইতে হবে নির্বাচন, একদম। সে জায়গায় সরকার ফোকাস করছে, একেবারে করছে না, আমরা বলছি এটাকে আরো মানে ক্লোজলি করা উচিত, নিবিড়ভাবে করতে হবে। প্রধান উপদেষ্টা গতকালকে বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং সেক্ষেত্রে আবার কন্ট্যাক্টও করতেছে নেদারল্যান্ডসের সাথে, অমুকের সাথে, ডাবল মুরিং বন্দর, এই সেই। এখন নির্বাচন করার কথা, নির্বাচন বাস্তবায়ন করবে, নির্বাচনমুখী দেশ রাজনীতিবিদরা বলছেন, সরকারও বলছে, সেখানে এই যে বিভিন্ন চুক্তি হচ্ছে বিদেশিদের সঙ্গে এবং বলা হচ্ছে এই চুক্তিগুলো আসলে প্রকাশ্য না, এগুলো নিয়ে এই মুহূর্তে এই চুক্তিগুলি করার দরকারটা কি, আর এগুলি প্রকাশ না করারই বা উদ্দেশ্য কি? না, প্রথমত যদি বলেন যে এই চুক্তি করার মানে করছে কেন, উত্তর ওনারা দিতে পারবেন, কিন্তু আমরা যেভাবে বুঝি যে দেখে টেকে মনে হচ্ছে যে তারা বোধহয় কারোর সাথে চুক্তিবদ্ধ হয়ে আছে যে এই কাজটা তারা করবে। এইখানে দেশের স্বার্থ জলাঞ্জলি হলো কিনা, বা তাদের ইখতিয়ার আছে কিনা, বা নির্বাচনের সময় এটা প্রয়োজন কি অপ্রয়োজন, এটা তার কাছে মুখ্য না। মুখ্য হচ্ছে যে কোনোভাবে করে যেতে হবে। আমি একটু আপনাকে বলি, দেখবেন যে এই ডক্টর মোহাম্মদ ইউনূস সর্বশেষ যে ভাষণ দিলেন, সেই ভাষণে উনি অপ্রাসঙ্গিকভাবে ওই যে আপনি কথাটা আনলেন, নতুন টার্মিনাল নির্মাণের কথা বললেন, একেবারেই অপ্রাসঙ্গিকভাবে। এর আগে দেখবেন উনি এসে কিন্তু ওই চট্টগ্রাম বন্দর, এর আগের ভাষণে বললেন যারা এর বিরোধিতা করবে তাদেরকে রুখে দাঁড়াতে হবে। এই ধরনের কথা যদি কোনো পলিটিক্যাল সরকার বলতো কি হতো আপনি চিন্তা করেন। কিন্তু এগুলো আমরা হয়তো জিনিসটাকে সহজভাবে নিয়েছিলাম, এবং এখন তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানা গেল, আমরা তো ভুলে যাই, সব তো আর মনে রাখতে পারি না। নোবেল বিজয়ের পরে বাংলাদেশে এসে যখন চট্টগ্রামে গেছিলেন 2006 সালের 18 বা 19 অক্টোবর, তিনি তখনই বলেছিলেন যে চট্টগ্রাম বন্দরকেই উন্মুক্ত করে দেওয়াটাই নাকি প্রধান। তার মানে হয়তো ওনার চিন্তা কল্পনা বা বিশেষ কোনো উদ্দেশ্য বলেই এই কাজটা করছে। খুব ছোট্ট করে বলি, একটা হচ্ছে দেখেন, এটা তো মানে অন্তর্বর্তীকালীন সরকার ইখতিয়ারের মধ্যে পড়ে না এত বড় কাজ করার। তারপরে বলেন আপনি যদি নতুন কোনো জায়গায় কিছু করেন উইদাউট দরপত্রে কোনো বিবেচনা করতে পারেন? এই সম্প্রতি খবর বেরোচ্ছে যে দরপত্র ছাড়া তো করা উচিত না, ব্যাখ্যা নয় পরে গেলাম। আচ্ছা, চুক্তির ব্যাপারে, চুক্তির এমন কি হবে যে চুক্তির সবই আপনাকে এক অর্থে গোপন রাখতে হবে? কোনো কিছু না। হ্যাঁ, দুই একটা ক্লজ অনেক সময় ইন্টারন্যাশনাল চুক্তিতে থাকে না, তা বলছি না, কিন্তু আমরা দেখতে পেলাম যে এটা কোনো খবর আসছে না। কিন্তু যতটুকু দেখেন, দুইটা খবর আসলো, উদাহরণ দিই, একটা 10 বছরের জন্য কর্মকূপ, আর একটা আসলো যে কত টাকা পাবে পার কন্টেনারের, তাতে ওই রকম হিসাব পাওয়া যায় না। কিন্তু আমরা যদি চট্টগ্রাম বন্দর 41% বাড়ানোর পর হিসাব দেখি, তাতে যেটা বলছে তাতে 12% পাওয়া যাবে যদি এটা হয়। এখন খবর বেরোচ্ছে ভারতে এই ধরনের একটা দরপত্র নিয়ে চুক্তি করার পরে, মানে দরপত্রবিহীন না, করার পরে তারা কিন্তু 35-36% পাচ্ছে। তার মানে আমাদের নানা ধরনের সংকট তৈরি এটা করছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে বন্দর আমাদের মনে রাখা দরকার, এটা একটা আমাদের স্ট্র্যাটেজিক্যাল জায়গা, এটা আমাদের জাতীয় সম্পদ, এটা আমাদের লাইফ লাইনের জায়গা, এবং যে সময় আমরা কথা বলছি ভূ রাজনৈতিক কারণে এই অঞ্চলে সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী শক্তি তাদের আধিপত্য বিস্তারের জন্য এই জায়গা ব্যবহার করতে চায়। তা আমরা যদি 33 বছর, আরও 15 বছর বা 30 বছর, 22 বছর এ ধরনের লিজ দেই, তাহলে আমাদের সার্বভৌমত্ব একটা হুমকির মুখে পড়তে পারে। আর এই অনির্বাচিত সরকার এটা কোনো এখতিয়ারও নেই। কথার কথা বলি, আমি যদি সব পজিশন নিই, তারা যদি কোনোটা মনে করেন তাদের বিবেচনায়, আচ্ছা একটা রিকমেন্ডেশন রেখে যেতে পারতো আগামীতে নির্বাচিত পার্লামেন্ট এবং নির্বাচিত সরকার। প্রিন্স ভাই, হ্যাঁ, এখতিয়ার নাই কেন, মানে কিসের কোনটা? আচ্ছা আসি সেটা, তারা যদি ওই মানে কি বলে যে কোনো রিকমেন্ডেশন করতো নির্বাচিত সরকার, তার কাজটাই করলে হতো। এখতিয়ার কিসে থাকে? কারণ এই সরকার যে শপথ নিয়েছে 106 অনুচ্ছেদ, এইটার বলে তার দায়িত্ব কি? তার দায়িত্বের মধ্যে পড়ে প্রথম হচ্ছে রুটিন কাজ এবং অন্যান্য কাজ, মানে যেটা জরুরি এর বেশি না। আর তারপরেও আপনি এখন আছে মাত্র 90 দিনেরও কম সময়, আপনি তো এখন কোনোটাই হাত দিতে পারেন না। আপনি যদি মিনিমাম এই যে তত্ত্বাবধায়ক সরকারের কথাকে আফোল্ড করেন, তাহলে এই কথা আমাদের জোরের সাথেই বলা উচিত এই সরকারকে, যেটা আমি শুরুতেই ওই সময় বললাম যে তিনি এই সরকারকে এমন আদলে রূপান্তরিত করবেন যাতে মানুষ বুঝবে এটা একটা নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার, যাতে করে সেটাকে অনুসরণ করে আগামী দিনে এই ধরনের
কি বলে যে তত্ত্বাবধায়ক সরকার যাতে করে দায়িত্ব পালন করতে পারেন। আর চট্টগ্রাম বন্দর এবং এই যে তারা যে টার্মিনাল দিলেন, যেটা চুক্তি করলেন, আমি মনে করি এই চুক্তি অনতি বিলম্বে বাতিল করা উচিত। এবং বাতিল না করলে আমাদের দাবি হচ্ছে যে রাজনৈতিক দলগুলো সবারই তাদের বলা উচিত যে আমরা এটাকে বাতিল করব। কোর্ট না, সেটা করছে কোর্ট, ওইটার কয়দিনের জন্য এখনো জানি না, সেটা হচ্ছে বন্দরকে ঘিরে। এবং এই যে আপনি বন্দর এ ধরনের ঘটনা, আন্দোলন সংগ্রাম করতে নাও পারতে পারে বিবেচনা করে এটা তড়িঘড়ি করে বলেছে বলে আমাদের ধারণা। কারণ আপনি কাগজে কলমে দেখছেন যে 13 দিনের মধ্যে, আপনারা কি এর আগেও দেখেছি বিভিন্ন এই জাতীয় চুক্তির বিরুদ্ধে আন্দোলন বিগত দিনে করেছেন, মানে এই ঘটনায় আপনারা আন্দোলন করবেন? আমাদের তো প্রোগ্রাম চলছে। আপনার মনে আছে 27 এবং 28 জুন আমরা কিন্তু রোড মার্চ করেছিলাম। জুন মাসে আমরা সম্মিলিতভাবে, এবং মুভমেন্ট চলছে। যেমন আগামীকাল প্রেস ক্লাবের সামনে কর্মসূচি আছে, 23 তারিখে দেশব্যাপী বিক্ষোভ আছে, আমি বামপন্থীদের কথা বলছি। এবং দাবি না মানলে 4 তারিখে যমুনা অভিমুখে আমরা এই প্রথম একটা কর্মসূচি দিলাম, যমুনা অভিমুখে আমরা মিছিল করব। আর সবচেয়ে বড় কর্মসূচি আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন চট্টগ্রামে, ওইখানে সব শ্রমিক সংগঠনগুলো তারা স্কপ আন্দোলন করছে, বন্দর রক্ষা কমিটি আন্দোলন করছে। এবং আমরা মনে করি তারা শনিবারে আরও বৃহত্তর কর্মসূচি, হরতাল অবরোধের মতো কর্মসূচি দিলে আমরা তার সাথে সামঞ্জস্য রেখে দেশব্যাপী এই কর্মসূচি দেবো। কারণ আমরা মনে করি এইটা আমাদের দেশের জন্য খুবই একটা ক্ষতিকর ঘটনা বাংলাদেশে ঘটতে যাচ্ছে। এবং আপনি এই যে কথা বললেন যে যেদিন সবাই রায় নিয়ে ব্যস্ত, সারা দুনিয়ার মানুষ, দেশবাসী, তখন তারা এমন জায়গায় এটা করলো যাতে এটা কম আলোচনায় থাকে এবং পরের দিন এটা ফোকাস যাতে না হয়, এই ধরনের কাজও তো তারা করলো। সুতরাং এই জায়গা থেকে আমি মনে করি সরকারকে দ্রুততার সাথে পিছিয়ে আসা দরকার। অন্ততপক্ষে আগামীতে যে নির্বাচনের পথে আমরা যাচ্ছি, গণতন্ত্রের পথে যাত্রা করার জন্য, সেই জন্য হলেও তাকে পিছিয়ে আসা দরকার। না হলে সরকারকে কিন্তু একটা কঠিন, এই জনগণের, শুধু আমাদের বামপন্থী বলি না, সবার আন্দোলনের একটা সম্মুখীন এই সময় হতে হবে, যেটা আমরা এই সময় আকাঙ্ক্ষা করি না। কারণ আমরা ভোট যাত্রায় প্রধান কাজটা আমরা করতে চাই। জি মঞ্জু, প্রথম পার্টে কি আলোচনা করলাম? একেবারেই পজিটিভ আলোচনা। এই অংশে এসে সর্বভৌমত্ব হুমকির মুখে, এখতিয়ার নেই, 4 ডিসেম্বর যমুনা কর্মসূচি, হরতাল অবরোধের কথা শুনলাম। আমি যে বিষয়টা বলছিলাম, এই যে এখতিয়ারের প্রশ্নটা আমরা প্রায় তুলি। দেখেন, এই সরকারের অধীনে আমরা সংস্কার কমিশন করছি, যেটা পুরো সংবিধানেরই একটা ওলট পালট ঘটনা ঘটাচ্ছে। যে সংস্কার কমিশনে প্রিন্স ভাই নিজেও উপস্থিত ছিলেন। তারপরে ধরেন এই সরকারের কাছে আমরা এখন একটা নির্বাচন চাচ্ছি। এটা 5 বছর পর যে এখতিয়ার থাকে একটা সরকারের, কত বড় এখতিয়ার। সেই জন্য আমি বলছি যে এই এখতিয়ারের প্রশ্নটা, মানে এটা আমি মনে করি যে এটা মানে অযৌক্তিক তোলাটা। একটা অন্তর্বর্তীকালীন সরকার, একটা রেগুলার গভর্নমেন্টের যে কর্মসূচি থাকে, সে চাইলে সেটা অপারেট করতে পারে। আর আপনি তো দেখেছেন যে এই সরকারের সময়ে প্রায় 3 শতাধিক আন্দোলন হয়েছে, বিভিন্ন দাবি দাওয়া, বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ, দীর্ঘদিনের জঞ্জাল পরিষ্কারের। তো এখন যখন আমরা দাবি তুলি, যখন রাস্তায় বসে শিক্ষকরা আন্দোলন করেন, যখন আপনার ওই যে মোটর শ্রমিকরা আন্দোলন করেন, তখন কিন্তু সবার আগে, বা গার্মেন্টস শ্রমিকরা আন্দোলন করেন, তখন কিন্তু সবার আগে আমরা দেখি প্রিন্স ভাইকে সেখানে সংহতি জানাতে। মানে ওনারা তো সবসময় জনগণের দাবির পক্ষে থাকেন। তো এখন আপনি এই সরকারের কাছে সব দাবি যেভাবে তুলতে পারবেন, এই সরকারের কার্যক্রমের এখতিয়ারকে আমি মনে করি তোলাটা পারো। তবে ওইটা যুক্তিক, উনি যে প্রশ্নগুলো তুলেছেন সেখানে আমি যেটা বলি যে এই জিনিসটা নিয়ে আমরা কিন্তু সরকারের সাথে কয়েকবার আলোচনাও করেছি। কয়েকদিন আগে কিন্তু তারা কিন্তু একটা অনুষ্ঠান, বিডার উদ্যোগে একটা অনুষ্ঠান হয়েছে, রাজনৈতিক দলের অংশগ্রহণ সেখানে ছিল। এই যে বন্দরকে আমরা ইজারা দিচ্ছি, এখানে আমাদের সুবিধা কি হবে, আর আপনার এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনাটা কি হবে, এই জিনিসগুলো কিন্তু সূক্ষ্মভাবে, স্পষ্টভাবে সেখানে আলোচনা হয়েছে। এবং এটা আমরা আরও মনে করি যে মানুষের কাছে আরও উন্মুক্ত করে দেওয়া দরকার। এখানে দুটো জিনিস, একটা জিনিস হচ্ছে আমাদের বন্দরের এফিসিয়েন্সি, আমাদের বন্দরের পারফরমেন্স, আমাদের বন্দরের দুর্নীতির কথা, এগুলো কিন্তু এই যেখানে ব্যবসায়ী বলতে বাবুল ভাই আছেন ব্যবসায়ী, আমরা তো কেউ ওইভাবে ব্যবসায়ী না। এই জিনিসগুলো নিয়ে কিন্তু দীর্ঘ সমস্যা আছে আমাদের মধ্যে। এখন প্রিন্স ভাই যে কথাটা তুলেছেন, নিরাপত্তার প্রসঙ্গ, আমি আবারও বলছি যে বন্দরের সাথে যে চুক্তিটা হয়েছে, এখানে আমার লাভ কি, আমার রিস্ক ফ্যাক্টরটা কি, এটা ক্লিয়ার হতে হবে। নিরাপত্তার বিষয়টা আসলে আমরা অনেক সময় দেখি যে, দেখেন আমাদের এই যে আমরা ইন্টারনেট ব্যবহার করছি, এই যে আমরা ধরেন আজকে অন্য দেশের বা আমাদের ইন্টারনেট ব্যবস্থাপনা, আপনারা যে একসময় টেলিভিশন চালাতেন, আপনাদের স্যাটেলাইট ইউজ করতেন কোথায়? সিঙ্গাপুরের স্যাটেলাইট ইউজ করতেছেন, তাহলে পুরোপুরি তো আপনি পরনির্ভরশীল। আপনার কত বড় থ্রেটের জায়গা, তাই না? তো সুতরাং আমরা যখন
আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তার জায়গার বিষয়টা খেয়াল রাখতে হবে। যদি আমার হাতে আমার এখানে লোকজন বৃদ্ধি হতে পারে, আমার এখানে লোকেরা যদি আপনার এক্সপার্ট হয়ে গড়ে উঠতে পারে, আমরা তো বিদেশ থেকে ট্রেনার আনি না, আনি তো। আমাদের দেশে এত বড় বড় মানে আপনার এয়ারপোর্ট হয়েছে, এত বড় বড় ফ্লাইওভার হয়েছে, এত বড় বড় আপনার এই যে উড়াল সেতু হয়েছে, এগুলো কারা করেছে? পদ্মা সেতু কারা করেছে? এটা আমাদের নিরাপত্তা ঝুঁকি না? এটা আমাদের একটা বিরাট মানে দীর্ঘদিনের ইনভেস্টমেন্ট না? এখানে কেউ ষড়যন্ত্র করে এটাকে তো আমাদের এত বড় প্রজেক্টকে তো মানে বিপদের মধ্যে ফেলতে পারে। সুতরাং আমি মনে করি নিরাপত্তা ঝুঁকির চাইতেও এখানে বড় কিছু হচ্ছে আমাদের স্বার্থ কি। আমি এটাকে গ্রহণ করব এই শর্তে, যদি আমি দেখি যে আমার বন্দর এফিসিয়েন্সি বাড়বে, যদি আমি দেখি আমার শ্রমিকরা অনেক বড় এক্সপার্ট হয়ে যাবে। যেমন আমাদের এখন গার্মেন্টসে আমাদের এই দেশ থেকেই এক্সপার্ট তৈরি হয়েছে। একটা সময় আমাদের এখানে এক্সপার্ট ছিল না, বিদেশ থেকে লোকেরা আসছে, ওদের থেকে আমাদের লোকেরা কাজ শিখছে। আমাদের এখানে আপনি দেখবেন যে আমাদের যে টেলিকমিউনিকেশনের এত বিস্তার ঘটেছে, এখানে কিন্তু বিদেশিরা আসছে, বিদেশিদের সাথে থেকে থেকে আমাদের লোকেরা কাজ শিখেছে। সুতরাং আমি মনে করি যে এই বন্দর হ্যান্ডেলিংয়ের ব্যাপারে প্রফেসর ইউনূস যে কথাটা আমাদেরকে বলেছেন, এখন প্রফেসর ইউনূস কোনো ষড়যন্ত্র করছেন কিনা, বা প্রিন্স ভাই যেটা বলেছেন 96 সাল থেকে ওনার মাথার মধ্যে এটা ছিল, তো ওনার মাথার মধ্যে তো অনেক কিছুই আছে। উনি তো ওনার একটা পরিকল্পনার কথা তো উনি বলেন, যে উনি তো 3-0 প্ল্যান তো সারা পৃথিবীর জন্য উনি করেন, তাই না? আমি প্রিন্স ভাইয়ের সাথে দ্বিমত করেছি কয়েকটা জায়গায়, বাট কিছু কিছু জায়গায় একমত পোষণ করছি যে আমাদের স্বার্থ যদি থাকে, আমাদের দীর্ঘমেয়াদী যদি এটার মধ্য দিয়ে আমরা কল্যাণ পাই, তাহলে আমি মনে করি যে এটা আমার অর্থনীতির চাকাকেও সচল করবে, আমার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যেটা হবে এটাতেও আমার জন্য লাভবান হবে। ঝুঁকিটা আমি এখানে প্রাধান্য কম দিচ্ছি। আমি বরং, কারণ এখনকার এই বিশ্বায়নের যুগে একেবারে মানে মানে ঝুঁকি করে আমার সব তথ্য পাচার করে দিবে, আমাকে অচল করে দিবে, সেটাকে আমি বড়ভাবে দেখছি না। আমি দেখছি যে সরকার এখানে কোনো লুকোচুরির আশ্রয় নিচ্ছে কিনা, সরকার এখানে ট্রান্সপারেন্টলি আমার সব প্রশ্নের উত্তর দিচ্ছে কিনা। সেখানে যদি কোনো ফ্লস থাকে, সেখানে যদি কোনো লুকোচুরি থাকে, সেটা অবশ্যই আমাদের কনসার্ন, এবং সেটাকে অবশ্যই আমাদের ধরতে হবে, এবং এটা আমাদের রাইটস, আমাদের জানা। আমার দেশের বন্দর এখানে কি চুক্তি হচ্ছে, কত বছরের জন্য চুক্তি হচ্ছে, কারা কারা এখানে অংশগ্রহণ করবে, আমার মানে রেভিনিউ শেয়ারিংটা কীরকম হবে, এই টোটাল বিষয়টা আমি মনে করি আমাদের প্রশ্নটা কি এই কারণে এখন বেশি আসছে কিনা, যে এখন তো নির্বাচন আয়োজনের সবাই নির্বাচনমুখী, এই মুহূর্তে এগুলি করার কারণে প্রশ্নটা সামনে আসছে কিনা? না, প্রশ্নটা আমি মনে করি না যে নির্বাচনের কালে ওনারা করতে পারবেন না। দেশের কল্যাণের জন্য কাজ করতে অসুবিধা কি? নির্বাচনকালীন সময়ে আমরা অনেক কাজ করছি না? নির্বাচনকালীন সময়ে তো আপনার মানে এত বড় সাংবিধানিক বিষয় তো আমরা হাত দিয়েছি, আমরা তো অনেক বড় বড় রিফর্ম করছি। আমরা নির্বাচনকালীন সময়ে আপনার যদি রোহিঙ্গা ইস্যুতে কোনো ক্রিটিক্যাল ইস্যু তৈরি হয়, সেটা নিয়ে আমরা করবো না? নির্বাচনকালীন সময়ে আমরা শেখ হাসিনার বিচার করেছি না? শেখ হাসিনার বিচারটা জাতীয় আন্তর্জাতিকভাবে বাংলাদেশের জন্য অনেক বড় একটা থ্রেট না? সেগুলো মানুষের চাহিদা ছিল, এটাও মানুষের চাহিদার অংশ না, এটা তো দীর্ঘমেয়াদী চাহিদা। আমি আবারও বলছি, আমি কিন্তু বলি নাই যে আমি ব্লাইন্ডলি, একদম অন্ধভাবে ব্লাইন্ডলি আমি বলবো যে বন্দরটা দিয়ে মানে ইয়া করা হচ্ছে। এই যে আমরা যেটা বলি দিয়ে দিচ্ছে, এই শব্দটা খুব মানে আপত্তিকর। কাকে দিচ্ছে, কে নিয়ে যাচ্ছে, এই জিনিসগুলো তো আমাদেরকে মানে স্বচ্ছতার সাথে বিষয়টা করতে হবে। ইউনূসের কার্যক্রমেও যদি অস্বচ্ছতা থাকে, সেটাও উচিত হবে না। আবার আমরা যদি মানে একটা ভুল টার্ম মানুষের মধ্যে জাগ্রত করি, ভুল শব্দ দিয়ে মানুষকে মানে এক ধরনের বিভ্রান্ত করার চেষ্টা করি, সেটাও উচিত হবে না। সেটা হচ্ছে আমার কথা। জি, সাইদ মোস্তাফিজ, আমরা বন্দর ইস্যুতে আলোচনা করছিলাম। এই ইজারা ইস্যুতে সরকারের নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন উঠছে কিনা, বা এটি কোনো এই নির্বাচনের আগ মুহূর্তে করায় সমালোচনার কোনো বিষয় আছে কিনা? এটা তো নির্বাচনের, এটা তো অনেক আগ থেকেই শুরু করেছিল, এটা তো হঠাৎ করে নির্বাচনের সময় করছে বিষয়টা এমন না। সরি, দেখেন আমাদের একটা কমন সাইকোলজি আছে যে মানে দেশ বিক্রি হয়ে যাচ্ছে, এই টার্ম দিয়ে কিন্তু ধরেন আমাদের যারা বাংলাদেশের মানুষজন আছে তাদেরকে খুব বেশি প্রভাবিত করার একটা সুযোগ আছে। এখন মঞ্জু ভাই অনেকগুলো প্রসঙ্গ আনলেন, যেটার সাথে আমি একমত পোষণ করি, এবং এইখানে আমি যতটুকু জানি যে চুক্তিতে কিন্তু কোনোখানে বলা হয়নি যে মানে পুরোটুকু কোন একটা কোম্পানির কাছে দিয়ে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে যে মানে চুক্তির টার্মিনালের মালিকানা পুরোপুরি চট্টগ্রাম বন্দরের অধীনেই থাকবে। তো মানে সেই জায়গা থেকে আমি যেটা ফিল করি যে দেশি জায়গা থেকে বিদেশি জায়গা থেকে এক্সপার্টিস আসতেই পারে, এবং গত 17 বছর ধরে এই বন্দর রিলেটেড যেই ব্যবসা বাণিজ্য বা এটা রিলেটেড যেই কর্মসংস্থান, এখানে একটা ব্যাপক একটা
কমিশন বাণিজ্য হয়েছে, যেটা একটা দল পুরোপুরিভাবে খেয়েছে। এবং বর্তমানে এই 1 বছরে ধরেন বড় দল, ছোট দল, মাঝারি দল, তরুণদের দল সবাই দেখা গেছে এটার একটা পার্ট অ্যান্ড পার্সেলের মধ্যে ইনভলভ হয়ে গেছে। তো এনসিপির কেউ হয়েছে মানে হতে পারে, আমি তো বললাম যে রাজনৈতিক দলের মধ্যে তো এরকম অনেক সুবিধাবাদী লোক ঢুকে যারা আসলে এই রাজনৈতিক পরিচয়টা ব্যবহার করার চেষ্টা করে। অনেক তৃণমূলের সবাইকে তো আইডেন্টিফাই করা সম্ভব না। অবশ্যই এনসিপির রাজনীতিতে ঢুকে অনেকেই অনিয়ম দুর্নীতি করার চেষ্টা করতে পারে, এটা নিয়ে আমি দ্বিমত পোষণ করব না। এবং এটা আসলে ট্রেডিশনাল একটা পলিটিক্সের জায়গা থেকে হয়ে আসছে। বিএনপি, জামাত বা অন্যান্য রাজনৈতিক দলেরও এরকম একটা ইচ্ছা আকাঙ্ক্ষার জায়গা থাকে এবং সেটা তারা বাস্তবিক অর্থেই আসলে ঘটায়। এবং সেই জায়গা থেকে নতুন যেসব রাজনৈতিক দলগুলো আসে সেখানে ধরেন পাওয়ার ব্যালেন্সের জায়গাটা ধরেন সেন্ট্রালে আমরা যতটুকু ক্লিনলি করার চেষ্টা করি, কিন্তু দেখা যাচ্ছে অনেক জায়গায় কিন্তু এরকম কিছু সুবিধা মানে ভোগী লোক ঢুকে পড়ে। তো সেই জায়গা থেকে এই বন্দর রিলেটেড বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলোর বিশেষ যে একটা আগ্রহের জায়গা, সেটা অনেক ক্ষেত্রে আমি মনে করি এরকম কমিশন বাণিজ্য বা তাদের নিয়ন্ত্রণে থাকার যে একটা ব্যাপার, সেটা একটা অংশে থাকতে পারে। এবং মানে মানে বিশ্বে কিন্তু অনেক দেশেই, অনেক উন্নত দেশেই, মানে আমি যতটুকু জানি যে এপিএম টার্মিনালস নামে একটি প্রতিষ্ঠান আছে যারা বিশ্বের প্রায় 70টি দেশে তাদের এই কার্যক্রম চালায়। সেখানে ভারত, আমেরিকা সহ অনেক দেশই আছে। তো আপনি এক্সপার্টিস যদি কোনো উন্নত রাষ্ট্রের থেকে নেন এবং আপনার বন্দরের কার্যক্রম এবং সেটার পুরোপুরি জায়গাটা যদি একটু উন্নত করার ক্ষেত্রে এটা ভূমিকা রাখে, সেটা তো খারাপ কিছু আমি মনে করি না। এখানে তো দেশ বিক্রি করার কিছু হলো না, বরঞ্চ মানে কি চুক্তি হচ্ছে সেটা আসলে খোলাসা হওয়া উচিত। এবং আমার সমালোচক মঞ্জু ভাই যেটা বললেন যে এটা কোনো ইফ বাট না থেকে আমরা যেন প্রশ্ন করে সেগুলোর উত্তর জানতে পারি, সেটা থাকলে আমি এর ক্ষেত্রে কোনো মানে সমস্যা দেখি না। আর এটা মোটেও মানে প্রিন্স ভাইয়ের সাথে আমি একদমই একমত না যে উনি যে বললেন যে শুধুমাত্র নির্বাচন বা এরকম একটা ম্যান্ডেট নিয়ে এই গভর্নমেন্ট এসছে, সেটা একদমই আসেনি। বরঞ্চ এই গভর্নমেন্ট মানে বিচার, সংস্কার এই ইস্যুগুলোর জন্য এসছে। এবং সংস্কারের ব্যাপারটা অনেক বেশি আকারেই হচ্ছে যে জন আকাঙ্ক্ষার জায়গা থেকে ছিল, এবং সেটা তারা কতটুকু চেষ্টা করছে বা এখন কোন পর্যায়ে আছে সেটা তো আমরা দেখছি, জানছি। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর যদি এরকম স্টেটমেন্টগুলো আসে সেক্ষেত্রে অনেকভাবেই এই সরকার প্রভাবিত হয় এবং হচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। আমাদের জায়গা থেকে আমাদের কোঅপারেট করতে হবে। এখন আমরা অনেকেই ধরেন সবসময় মানে বিরোধী মত প্রকাশ করতে করতে এমন হয়ে গেছে যে মানে বিরোধে না থাকলে হয় না। তো কিছু ক্ষেত্রে তো আমাদের তাদেরকে সাপোর্ট করতে হবে। এই সরকার তো অন্য কোনো রাজনৈতিক সরকারের মতো কোনো সরকার না। তার একটি বিশেষ সময়ে মানে জন আকাঙ্ক্ষার ভিত্তিতে ম্যান্ডেট নিয়ে এসছে। সে জায়গা থেকে সকল রাজনৈতিক দলের উচিত ছিল আসলে তাদেরকে সেভাবে সাপোর্ট করা, কিন্তু আমরা সবাই কোনো না কোনোভাবে তাদেরকে বিব্রতকর সিচুয়েশনে ফেলার চেষ্টা করেছি বা আটকানোর চেষ্টা করেছি, যেখান থেকে দেখা গেছে যে কোনো দল কোনো কিছু আলাদা করে নেওয়ার চেষ্টা করছে বা সুবিধা নেওয়ার চেষ্টা করছে। তো এটা না হয়ে আমার মনে হয় যে এটা আসলে তাদের ক্ষেত্রে আর একটু ইজি করে দেওয়া উচিত ছিল। ন্যায্য কথা কি বিরোধী মত ছোট হলো তারা বলতে পারবে না? তাদের কাছে মত ন্যায্য না, ডেফিনেটলি বলতে পারবে। আমি বললাম যে প্রতি পদক্ষেপে যদি এখন আপনাকে আমাকে আটকান, আমি আসছি 1 বছরের জন্য, তাহলে আমি কাজ করবো কি? যে ভাই আপনি নির্বাচন ছাড়া আর কোনো কিছু দিতে পারবেন না, এদিকে তাকাচ্ছেন কেন, ওইদিকে তাকাচ্ছেন কেন, তাহলে তো হলো না। কিছু বলতে চাচ্ছেন এই বিষয়ে? না, যদি সময় দিলে আমি 2-3টা মন্তব্য করতে পারি। নাম্বার 1, দেখেন এই সরকার আসার পরে কংক্রিটলি 3টা কাজের কথা তো তারাই বলেছিল। বিচার আইন মতো চলছে। সংস্কারের যেটা এখানে আলোচনা উঠলো, অবশ্যই আমরা সংবিধান নিয়ে আলোচনা করেছি, মানে তো আমরা এখনই পাল্টায় ফেলিনি, এটা পরামর্শমূলক, যেটা আগামী পার্লামেন্ট করবে। সুতরাং সেইটা করার সাথে এই ধরনের চুক্তি করার সাথে হিসাবে মেলে না। এই হচ্ছে দ্বিতীয় পয়েন্ট। তার মানে হ্যাঁ, এখতিয়ার নিয়ে এক একজন, আমার তো শেডের ডিফারেন্স আছে। অনেকে মনে করে যে অনেক কিছু করা যায়, আর আমরা মনে করি এটা করার জায়গা ঠিক না। লাভালাভের যে কথা বলা হচ্ছে, অলরেডি আমাদের বক্তব্য হচ্ছে যে আমাদের এইটা কিন্তু লাভে আছে বন্দর এবং আমাদের নিজস্ব অর্থায়নে। আরেকটা জিনিস যে অবশ্যই আরও যদি সক্ষমতা বৃদ্ধির জন্য দরকার আমরা করব। আমরা অফকোর্স বিদেশি মেশিনারিজ আনবো, অফকোর্স এক্সপার্ট আনবো, তা নিয়ে কোনো দ্বিমত আমরা করব না। কিন্তু একটা ইজারা দেওয়া মানে কি, আপনি ওই সময় এখানে কোনো ভূমিকা পালন করতে পারবেন না। এবং এটা মনে রেখেন, এটা অন্য জায়গায় ইজারা দেওয়া না, এটা আমাদের বুঝ এরকম, এটা অতীতের অভিজ্ঞতাও তাই। এইটা কিন্তু ভূরাজনৈতিক কারণে এই অঞ্চল জুড়ে
ওইখানে জানেন চীন এক ধরনের আধিপত্য বিস্তার করেছে, আমেরিকা তার বাইরে এসে চীন ঘেরাও, এই নীতির বিরুদ্ধে মানে চীনকে ঘেরাও সহ একটা করতে চায়, একজন সিল্ক রুট আরেকজন এখানে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বাস্তবায়নের কাজ করতে চায়। তো এখন তারপরে আপনি ধরেন বার্মা, সেইখানকে ঘিরে নানা ধরনের অঙ্ক আছে। তা আমরা এইখানে যদি ওই ধরনের শক্তিকে এই ধরনের ইজারা দেওয়ার মাধ্যমে তাদেরকে নানা ধরনের অনুপ্রবেশের সুযোগ দেই, যত কথাই বলি না কেন এইটা ইজারা দেওয়ার পরে ঠেকানো যাবে না, সেটা আমাদের দেশের জন্য খুবই ক্ষতিকর হবে। এবং এই আলোচনা এই অল্প সময় হুটহাট করে এটা একেবারেই চলে না। হ্যাঁ, অবশ্যই ট্রান্সপারেন্সির কথা আছে, তাতে আমাদের নানা মত থাকতে পারে, কিন্তু সেইটা আমি বললাম যে সর্বশেষ তারা যদি একটা রিকমেন্ডেশন দিয়ে, ওই যে দাবির কথা হলো, আমরা তো এইভাবে হুটহাট করে সব দাবির পক্ষে না, আমরা বলেছি রিকমেন্ডেশনটা যদি দিয়ে যায় আগামীতে নির্বাচিত সরকার যারা জনগণের মেন্টেশন তারা এখন এটা না দিয়ে এই প্রশ্ন কিন্তু আমাদেরকে নতুন এক জটিলতার মধ্যে ফেলে দিচ্ছে। ইসলাম বাবুল, প্রসঙ্গটা আপনি উঠিয়েছিলেন, নতুন এক জটিলতার কথা বললেন। রহিন হোসেন প্রিন্স, আসলে আপনার বক্তব্যটা জানতে চাই। না, ধরেন হয়তো গভর্নমেন্টের ইন্টেনশন বা প্রফেসর ইউনূসের ইন্টেনশন খারাপ না, সেটা বলবো না, কিন্তু এখন মৌলিক কিছু ডিসিশনের বিষয়, যেমন বন্দর, ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট বা কয়লা বিদ্যুৎ কেন্দ্র, অনেকগুলা ইস্যু এখানে যে বিগত দিনে আমরা দেখেছি। এইসব মৌলিক বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে অনেক সময় পার্লামেন্টে আলোচনা করা লাগে, যদিও বিগত সরকারের আমলেও সব অন্ধকারে হয়েছে, আমরা জানতে পারিনি। বাট এই যে বন্দরের বিষয়টা যেটা হয়েছে, হয়তো ভালোর জন্যই উনি করে থাকতে পারেন, কিন্তু অন্যতম রাজনৈতিক দল বা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা, তাদের সাথে আলোচনা করার প্রয়োজন আছে বলে আমরা মনে করছি এই সময় এই বিষয়, এই সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আমরা মনে করছি যে এই আলোচনাগুলো রাজনৈতিক দল, আপনি কমিশনের সাথে আলোচনা করতে পারেন, আপনি পলিটিক্যাল পার্টিকে, তারাও তো দেশ বিরোধী না সবাই যারা রাজনৈতিক দল করেন, তারা যদি মনে করেন যে না এটা আমাদের দেশের জন্য লাভের জন্য হয়েছে, ভালোর জন্য হয়েছে, হতে পারে, হতে পারবে না না কেন? বন্দর ম্যানেজমেন্ট তো আমরা হয় বিভিন্ন জায়গায় হয়। সেই ক্ষেত্রে এটা তাড়াহুড়ো করে আবার এর পেছনে কেউ কেউ উদ্দেশ্য খুঁজছেন আরও গভীরভাবে, যে নরওয়েজিয়ান কোম্পানি যে মায়ারেস যাদেরকে দেওয়া হয়েছে, তাদের সাথে ম্যাক্সিমাম পার্টনারশিপ শেয়ার হোল্ডার, গ্রামীণ ফোনের সাথেও তাদের শেয়ার হোল্ডার একই কোম্পানি, এগুলো খুঁজেও কেউ কেউ উদ্দেশ্য খুঁজতেছে এর পিছনে। জানি না এর ভিতরে আদৌ কিছু আছে কি না, কিন্তু আমি যেটা বলছি যে এই ধরনের সিদ্ধান্তগুলা এই বিশেষ করে নির্বাচনের আগে অবশ্যই মানুষের সাথে, মানুষের কনসেপ্ট নিয়ে বা অন্তত ন্যূনতম স্টেক হোল্ডার যারা বিভিন্ন শ্রেণী পেশার যারা আছে বা রাজনৈতিক দল আছে, তাদের সাথে আলোচনা করে করা উচিত বলে আমরা মনে করছি, উচিত ছিল। এবং কোর্ট যেটা ডিসিশন নিয়েছে, আমি মনে করি যে কোর্ট ঠিকই নিয়েছে। নির্বাচনে এটার কোনো প্রভাব পড়বে কিনা? না, নির্বাচনে একেবারে বড় ধরনের কোনো প্রভাব পড়বে আমরা মনে করছি। আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই, যেটি আমাদের আলোচনার একটি বিষয়বস্তু। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিষয়টি এই সপ্তাহে আলোচিত একটি বিষয়। রহিন হোসেন প্রিন্স, আপনার কাছে জানতে চাই, এই যে বিষয়টি হলো, এই বিষয়টি তো জন আকাঙ্ক্ষার ফল আপনারা বলছেন, কিন্তু এটার পরে যেগুলি আমরা দেখছি আওয়ামী লীগের পক্ষ থেকে কিংবা আওয়ামী লীগ মনা যারা এই মুহূর্তে বাংলাদেশে রয়েছেন, তাদের পক্ষ থেকে যে বক্তব্যগুলি আসছে, সেগুলি আসলে আপনারা কীভাবে রিসিভ করছেন? না, আমি যেমন ধরেন আওয়ামী লীগ বা আপনি যে শব্দটা আমি আপনার কাছ থেকে ধার করি, আওয়ামী লীগ বা আওয়ামী লীগ মনা, তাদের বক্তব্যটাকে আমি কোনো প্রাধান্য দেওয়ার পক্ষে না। একটা হচ্ছে যে এত বড় একটা হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছে, তার বিচার তো আমরা একেবারেই প্রথমেই বলেছি যে এই কাজটাই তো প্রথম করতে হবে, এবং এটা না করতে পারলে তো এটা চলে না। কিন্তু নিঃসন্দেহে বিচার মানে, যেটা আমাদের যারা বিচারের কাজের সাথে ছিলেন তারাও বলছে ক্রিস্টাল ক্লিয়ার, শব্দটা ওনাদেরই, এবং বিচার মানে তো সেইটাই হওয়া দরকার, সেটাই। এবং আমি তো মনে করি যে বিচারের যে রায় ঘোষিত হয়েছে, এটা মানুষ তো প্রত্যাশা এরকম করছিল, সেই জায়গাটা হয়েছে। তা সেই জায়গায় আওয়ামী লীগ এবং তাদের সমমনাদের বক্তব্যকে প্রাধান্য দিচ্ছে না, কিন্তু আমি প্রাধান্য একটা জায়গায় দেওয়ার পক্ষে। কারণ এটা মনে রেখে না, এখনও যা সাধারণভাবে আইন বুঝি, এটা তো রায় হলো, আপিল বিভাগ চূড়ান্ত রায় করবে, তারপরে বাস্তবায়নটা না হয় পরের প্রশ্নটা আমি আসলাম। এখন ইতিমধ্যেই কতগুলো প্রশ্ন দেশি বিদেশি অন্যান্য জায়গা থেকে এই কথাগুলো উঠেছে, সেই জায়গার বিষয়ে সরকারকে উত্তর দিতে হবে। আমাদের কথা পরিষ্কার, আমি যেমন আপনাকে বলি অন রেকর্ড, এই বিচারের কাজ শুরুতে তারা যখন কাজ করলো, আমরা আমাদের পার্টি বা বামপন্থীদেরকে দুইটা প্রশ্ন তুলেছিলাম। আমরা বলেছিলাম যে 1 নম্বর, আপনারা যে এই বিচারের জন্য আমাদের কিন্তু লিখিত, যেটা আমরা প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেবকেও দিয়েছিলাম, আমরা বলেছিলাম যে বিশেষ ট্রাইব্যুনাল করে এই বিচারটা দ্রুততার সাথে সম্পন্ন করুন।
আমাদের পজিশন তাই। কিন্তু আমরা দেখলাম ওনারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই বিচারটা করলেন, কারণ এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তো ৭১-এর ঘাতকদের জন্য বিচার কাজ করা হয়েছিল। আমরা মনে করি ওই বিচার অব্যাহত রাখা দরকার। অফকোর্স ওই বিচার তো বন্ধ করা যাবে না। তাহলে ওই একই আদালতে যখন করবেন এই প্রশ্নটা সামনে আসবে। দ্বিতীয়ত আমরা বলেছিলাম বাংলাদেশে কি উকিল নাই আর, যে যিনি জামাত ইসলামের তাদের উকিল ছিল তাকে এখানে চিফ প্রসিকিউটর নিয়োগ করতে হবে? ইন্টারন্যাশনাল পরামর্শক কি আর কেউ নাই যারা জামাত ইসলাম যাকে নিয়ে আসছিল তাকে নিতে হবে? তাহলে এইটা নিয়ে যে প্রশ্নগুলো উঠবে আমরা তখনই হুঁশিয়ার করে বলেছিলাম, কিন্তু তারা সেইটাকে কথা শোনে না, এই কাজ করলো। তাহলে এখন আরও অন্যান্য বিষয়, যেমন ধরেন এখন যে প্রশ্ন উঠছে, আমি বলছি তার সাথে রায়ের আপনি অসামঞ্জস্য ধরার জায়গায় যাবেন না। যেমন এইখানে তারা যাকে নিয়োগ দিল তাদের পক্ষের, হ্যাঁ, এখন এইটা তো এখন একটু প্রসঙ্গগুলো, ধরুন গোলাম আজমের বিচারে আমরা তখন ছাত্র আন্দোলনের কর্মী, তখন আমরা কিন্তু একটা গণ আদালত করা হয়েছিল। তা তখন গোলাম আজমের পক্ষেও কিন্তু একজনকে উকিল নিয়োগ করা হয়েছিল, তিনি একজন আমাদের উপদেষ্টা আছেন এখনো। তা সেটা তো এরকম তো, ওটা তো ছিল গণ আদালত, সাধারণ আদালত, কিন্তু এইটা তো আর সে আদালত না। তাহলে অন্তত পক্ষে আমরা জানি যে অনুপস্থিতিতে যতটুকু আমি আইন বুঝি যে তাকে অন্য কাউকে নিয়োগ দিতে পারে না, কিন্তু এমন তো একটু নিয়োগ দেওয়া উচিত ছিল যিনি প্রশ্নবিদ্ধ না হন। কারণ যাকে দেওয়া হয়েছে আমি জানি না উনি কেমন, আমার ধারণাও নাই, ওটাই আমার মন্তব্য নাই, কিন্তু তার বিহেভিয়ারের কারণে অনেকে প্রশ্ন তোলার সুযোগ পাচ্ছে। এই প্রশ্ন তোলা যদি না যেত তাহলে এটা আরও ভালো হতো। এবং আমি মনে করি যে আপিল বিভাগ, আমি জানি না হয়তো তারা তো আর এটা করতে পারবে না, কিন্তু আইনের যে জায়গা আছে সেই জায়গায় যাওয়া দরকার। এবং এই বিচার শুধু 2 জন বা 3 জনের করে এটা শেষ করা উচিত না। এই যে পুলিশের প্রধান, সে কেন এইভাবে ছাড়া পাবে? সে ব্যাপারে আমার ব্যক্তিগত খুব দ্বিমত। রাজসাক্ষী হয়েছে, কিন্তু রাজসাক্ষী এত প্রমাণ আমরা জানি, এত প্রমাণের পরে রাজসাক্ষী দিয়ে তাকে দায় মুক্তি দেওয়ার কারণটা কি? এই প্রশ্ন আমি তুলে রাখলাম। আমি তো এটার কারণ দেখি না, কারণ এত সাক্ষী আছে, কারণ এত বড় ঘটনা, এই সাক্ষীর তো অভাব নাই, তাহলে এইখানে করতে হবে, তাই এটা আমি কোনো কারণ দেখি না। তারপরে এই যে বিচারের কাজ শুরু হলো, এইটা যেন প্রতীকী না হয়। আমরা মনে করি আরও অনেক হত্যাযজ্ঞ ওই সময় আরও যে সংগঠিত হয়েছে, এবং তারপরেও যে হত্যাযজ্ঞ সংগঠিত হয়েছিল, এখনও যে ভব সন্ত্রাস হচ্ছে, এর ধারাবাহিকতাই সরকার করতে পারবে আমি তা বলছি না, কিন্তু বিচার আইন তার নিজস্ব গতিতে চলবে, সেই ধারাটা অব্যাহত রাখা খুব জরুরি বলে আমরা মনে করি। জি, মজিবুর রহমান মঞ্জু, এখানে আইন উপদেষ্টা বলেছেন ভারতের সাথে যে চুক্তি আছে আমাদের, সেই চুক্তি অনুযায়ী তারা অপরাধীদের ফেরত দিতে বাধ্য। মানে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামাল ইস্যুতে তিনি কথাটি বললেন, এটা আসলে বাস্তবতা কতটুকু? না, চুক্তি যেহেতু আছে সেটা তো বাস্তবতা আছেও। আমরা তো চুক্তির ভিত্তিতে আমরা তো একসময় ফেরত দিয়েছি তাদেরকে। সেই সুতরাং তারা তো যদি চুক্তি মানেন, লঙ্ঘন না করেন, যদি তাদের বাংলাদেশের প্রতি তাদের বন্ধুভাবাপন্ন এবং বাংলাদেশের জনগণের প্রতি যদি তাদের রেসপেক্ট থাকে, এই রাষ্ট্রের সার্বভৌমত্বকে যদি তারা স্বীকার করেন, তাহলে তো তাদের এই চুক্তি মানতে বাধ্য তারা। আমি প্রিন্স ভাই যে কথাগুলো বলেছেন সেখানে কিছু বিষয় আমি একটু উল্লেখ করতে চাই। প্রসিকিউশনের বিষয়ে দেখেন, শেখ হাসিনার বিচার এটা কিন্তু একটা রাজনৈতিক গুরুত্ব আছে, একটা রাজনৈতিক প্রেক্ষাপটও আছে। ফলে এই ধরনের রাজনৈতিক বিচারে বিতর্ক থাকবেই, এটা আপনি কোনোভাবেই বিতর্ক এড়াতে পারবেন না। এটা বিতর্ক যারা আমরা এমনি সাধারণ কী করি, একটা যিনি অপরাধী হন, যিনি অপরাধ স্বীকার করেন না, উনি তো কোর্টে বলেন যে আমি নির্দোষ, বলেন না, তারপর তো তাকে শাস্তি দেওয়া হয়, তার অপরাধ বিবেচনা করে তথ্য প্রমাণের ভিত্তিতে দেওয়া হয়। সুতরাং এখানে যারা শেখ হাসিনার পক্ষের বা শেখ হাসিনার আওয়ামী লীগের যারা অন্ধ সমর্থক, তারা এই বিচার আপনি যতই পুঙ্খানুপুঙ্খ করেন না কেন, তারা বলবে যে এই বিচার সঠিক হয় নাই। তারা নানা ধরনের ইস্যু তারা বলবে। এই বিচারের আপনার একটা বড় দিক হচ্ছে এটা, এখানে একটা ইন অ্যাবসেন্সিয়া যখন বিচার হয়, একজন আসামির অনুপস্থিতিতে যখন বিচার হয়, তখন ওই আসামির পক্ষে সেই আদালতে অবস্থান নেওয়ার ক্ষেত্রটা খুবই ছোট হয়ে যায়। আমাদের এখানে বিধান আছে যে স্টেট একজনকে দাঁড় করিয়ে দেয়, যেটা প্রিন্স ভাই বলেন যে একজনকে দাঁড় করিয়ে দিলাম, উনি ওই আসামের পক্ষ হয়ে দাঁড়ান। কিন্তু আসামের পক্ষ হয়ে তো উনি খুব বেশি দলিল দস্তাবেজ, বেশি যুক্তিতর্ক হাজির করতে পারেন না, কারণ যেহেতু আসামের সাথে তার কোনো যোগাযোগ নাই, আসামের সাথে তার কোনো সম্পর্ক নাই। ঠিক আছে, উনি জাস্ট একটা রাষ্ট্রীয় একটা মানে ফি এর ভিত্তিতে উনি অংশগ্রহণ করেন। আমাদের আসামি পক্ষ কিন্তু মানে আমাদের রাষ্ট্রীয় উকিলরা কিন্তু এক ধরনের ফি পান রাষ্ট্রীয় হিসাব মতে, আর আসামি পক্ষ কিন্তু অনেক বেশি ফি নিতে পারেন, তার কোনো বাধ্যবাধকতা নাই। তো যার কারণে এখানে এই ধরনের যে কথাটা প্রিন্স ভাই বলার চেষ্টা করেছেন, যে ডিফেন্সের যে লয়ার ছিল ওনার বডি ল্যাঙ্গুয়েজ, ওই যে কেউ বলেছেন উনি হেসে দিয়েছেন, উনি কিন্তু এটা ব্যাখ্যা দিয়েছেন যে আমার চেহারাটাই এরকম যে অনেকে এটাকে ভুল বোঝে। তো
তো এই জিনিসগুলোর মূল ক্রাইসিসটা হচ্ছে আসামির অনুপস্থিতি। আসামি তো পলাতক। আপনি দেখবেন এই যে মানবতা বিরোধী অপরাধ ৭১ সালের অপরাধের যে বিচারে ট্রাইব্যুনালে হয়েছে, সেখানে এই বিচারের দুর্বলতাগুলো উঠে এসেছিল কেন? উঠে এসেছিল কারণ আসামি পক্ষ সেখানে ডিফেন্স লয়ার দিয়েছে, তারা জেলখানায় ছিল, তারা সেখান থেকে দাঁড়িয়ে এতে আত্মপক্ষ সমর্পণ করেছেন। ফলে আসামি ছিনতাই, আসামিকে কিডন্যাপ করা, তারপরে আপনার ইয়ের মতো জালিয়াতি, ওই যে কি স্কাইপ কেলেঙ্কারির মতো জালিয়াতি, তারপরে মিথ্যা সাক্ষ্য, নানা ধরনের একেবারে পুরো বিচার ব্যবস্থার দুর্বলতাটা সুকরঞ্জন বালিকে তুলে নিয়ে ইন্ডিয়ায় পাচার করে দেয়া। এখন এই জায়গার কারণে আমি যেটা মনে করি, এই মামলার যদি কোনো ত্রুটি আপনি খুঁজেও দেখেন আইনগতভাবে, টুকটাক যদি দেখেন, এর পুরো দায়টা কিন্তু আসামি পক্ষের, শেখ হাসিনার দায়। কারণ তার অ্যাবসেন্সিয়ার কারণেই এখানে প্রপার জিনিসগুলো এখানে আমরা আরও মানে পিওরলি এটা করা যায় নাই। দ্বিতীয় হচ্ছে এই ধরনের মামলায় আমি যতটুকু বুঝি, আমি নিজেও কিন্তু একজন ভিকটিম এই ঘটনার, এবং আমি কিন্তু আসামি, আমি একটা সাক্ষী, আমি একজন সাক্ষীও এই মামলায়। আমার কথা হচ্ছে যে আপনি রাজসাক্ষী কেন এখানে গুরুত্বপূর্ণ? কারণ যেটা প্রিন্স ভাই বলেছেন, এত তথ্য প্রমাণের উৎস কিন্তু ওই রাজসাক্ষী, কিন্তু সে কিন্তু অনেকগুলো তথ্য প্রমাণ আপনাকে সাপ্লাই দিয়েছে। সে কিন্তু আপনি যে এত তথ্য এখন জানতে পারছেন, সেটা আপনার সোর্সের পাশাপাশি তার সোর্স থেকেও অনেক কিছু পাওয়া গেছে। তার সাথে কনভারসেশন, তার কি কি হয়েছে, কারা কারা মিটিং করেছেন, কি কি নির্দেশনা দেওয়া হয়েছে, কার পক্ষ থেকে এসেছে। এবং আপনি তো দেখেছেন, শুধু তাই না, আপনার এই রাতের ভোটের মেকানিজম কিভাবে হয়েছে, উনি কিন্তু সেটা আদালতে সাক্ষ্য দিয়েছেন যে মিস্টার জাভেদ পাটোয়ারি কিভাবে ইনস্ট্রাকশনগুলো দিয়েছেন, আগে রাত্রে কিভাবে ভোট নেওয়ার কথা বলেছে। এগুলো আমরা রাজসাক্ষী না হলে পেতাম না। এখনও কিন্তু আরও অনেক রাজসাক্ষী আমরা মানে আমি যেটা জানি পাইপলাইনে আছেন, যাদের কাছে আরও চাঞ্চল্যকর তথ্য হয়তো আসবে। এখন আমি মূল কথা যেটা বলতে চাই, যেটা প্রিন্স ভাই বলেছেন যে কোনো নির্দিষ্ট দলের পক্ষে কেউ ছিলেন তাই বলে সে, এটা নিয়ে কিন্তু কেউ কেউ কথা তুলেছে, কিন্তু কথা হচ্ছে এটা বেআইনি কিনা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এক্সপার্ট লোকের কিন্তু আমাদের এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চালানোর কিন্তু এক্সপার্ট লোকের খুবই অভাব, যার কারণে দেখবেন কিছুটা বিলম্ব হয়েছে আমাদের এই আদালত গঠন করা, মামলা পরিচালনা, প্রপার জিনিসগুলো এগিয়ে নেওয়ার জন্য। কারণ আমাদের এই বিশেষ আইন পরিচালনা করার লোকের এক্সপার্ট লোক নাই। তৃতীয় হচ্ছে দেখেন, আমরা যদি মনে করি, আমরা যেটা জানি, একটা মামলায় এক ব্যক্তি বাদী পক্ষে আর বিবাদী পক্ষে উভয় পক্ষে হতে পারেন না। এখানে কিন্তু মামলা একই না, উনি অন্য একটা মামলায় বিবাদী পক্ষে ছিলেন, এখন উনি এখানে রাষ্ট্রপক্ষে কাজ করছেন। আচ্ছা দেখেন, আমাদের যে এখন রাষ্ট্রপক্ষের যে অ্যাটর্নি জেনারেল, উনি এখন রাষ্ট্রপক্ষের আইনজীবী না? এই আদালতগুলোতেই তো বিএনপির বিরুদ্ধে মামলা হয়েছে এবং উনি অপোজিট পক্ষের আইনজীবী ছিলেন। ম্যাক্সিমাম এই বাবুল ভাইদের নেতাদের সবাই তো ম্যাক্সিমাম আইনজীবী ছিলেন উনি, তাহলে উনি আসামি পক্ষে ছিলেন না? এখন তো উনি স্টেট ডিফেন্সের প্রধান ব্যক্তি। এখানে মানে অন্যায়ের বা মানে বেআইনের কি আছে? কিছু নাই। সুতরাং আমি মনে করি, আপনি আবারও বলছি, রাজনৈতিক মামলায় আপনি যদি রাজনৈতিকভাবে বিষয়টাকে মানে প্রশ্নবিদ্ধ করতে চান, তাহলে কিন্তু আপনি পারবেন, এবং এটা করলে কেউ কোনো মানে এটাকে ধর্তব্য হিসেবে নেবে, মানুষ মনে করবে যেটা পলিটিক্যালি ম্যালাফাইড মানে ইন্টেনশন থেকে এটা করা হয়েছে। সেই জন্য আমি বলি, এখানে দুটো দিক দেখতে হবে। একটা হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে যে একেবারে স্পেসিফিক তথ্য প্রমাণ পাওয়া গেছে, এইটা একেবারে পৃথিবীর যে কোনো আদালতে, পৃথিবীর যে কোনো জায়গায় আপনি তো দেখেছেন, এগুলোর কিন্তু আপনার ফরেন্সিক টেস্ট করে কিন্তু বিদেশি সংবাদ সংস্থারাও তারা বলেছে যে এটা কারেক্ট। তো সুতরাং শেখ হাসিনা যে হত্যাকাণ্ড, গণহত্যা, নৃশংসতার প্রমাণ রেখেছেন, এটার জন্য আমি মনে করি এই মামলাকে, এই বিচারকে প্রশ্নবিদ্ধ করার একটাই উপায় থাকতে পারে, সেটা হচ্ছে পলিটিক্যাল ইন্টেনশন। আদার দেন আইনগতভাবে এই ছোটোখাটো যে ত্রুটি বিচ্যুতি, এই ত্রুটি বিচ্যুতির দায় কিন্তু আবারও বলছি, এটা শেখ হাসিনার পক্ষের দায়, এটা এই পক্ষের না। মানে ওনার উকিল বা ওনার উপস্থিতি থাকলে এই জিনিসটা হতো না। এবং এটা কিন্তু সাপ্লিমেন্ট করার সুযোগ আছে। এখন শেখ হাসিনা এসে যদি সারেন্ডার করেন, তাহলে তো উনি আইনগত সর্বোচ্চ একেবারে বিদেশি লয়ার উনি ইউজ করতে পারবেন। তাহলে তো আর এই জিনিসটার গ্যাপ পূরণ হয়ে যাচ্ছে। কেউ যদি মনে করেন যে এখানে আরও গ্যাপ রয়ে গেছে, ডিফেন্স লয়ার ভালো ছিল না, তাই তারা সারেন্ডার করে তাদের সর্বোচ্চ লয়ার যারা আছে, ভালো ভালো লয়ার দিয়ে তারা ডিফেন্স করে, অসুবিধা কোথায়? সুযোগ তো আছে। জি, সাইফ মুস্তাফিজ, সংস্কার, বিচার, নির্বাচন, তিনটা নিয়ে সরকার আগাচ্ছিল। একটা বিচার প্রক্রিয়া আপাতত একটি আমরা রায় দেখতে পাচ্ছি। এ বিষয়ে আপনার বক্তব্যটা জানতে চাই। মানে এটা তো আসলে একটা জনআকাঙ্ক্ষা ছিল, এবং
সেটার বাস্তবায়নের একটা রূপরেখার দিকে আমরা আগাচ্ছি এবং এটা জনগণের জায়গা থেকে সবাই আসলে আমরা হ্যাপি, খুশি। এখন ব্যাপারটা হচ্ছে যে তাকে ফিরিয়ে আনার প্রক্রিয়াতে আসলে সরকার কীরকম ভূমিকা রাখবে সেটা আসলে দেখার বিষয়। এবং আমরা দেখছি যে আমাদের কি বলে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সাহেব, উনি এখন ভারতে অবস্থান করছেন, ফিরেছেন কিনা আমি জানি না। তো উনি আসলে কি বিষয়ে কার সাথে কি আলোচনা করতে গেছেন, যদি এটা শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারে হয় সেটা আসলে খোলাসা করে বলা উচিত, সেটা আমরা আসলে ওয়েলকাম জানাবো। এছাড়া যদি অন্য কোনো আলাপ আলোচনা করতে যায় বা অন্য কোনো প্ল্যান প্রোগ্রাম থাকে সেটা আসলে আমাদের জানাটা দরকার। সো কোন প্রক্রিয়াতে তিনি কি জন্য গেছেন এটা আসলে এখনো ক্লিয়ার না। সো আমরা যেটা চাই যে দ্রুত এই গভর্নমেন্টের পক্ষ থেকে যেটা অপরাধী প্রত্যাপন যে চুক্তিটা থাকে সেটার আলোকে আসলে ওনাকে ফিরিয়ে আনার ব্যবস্থাটা দ্রুত করা হোক। এখন তার পক্ষের আইনজীবী নিয়ে যদি কোশ্চেন থাকে, উনি আসলে তো আবার নতুন করে নিয়োগ দিয়ে আইনগত যেই প্রক্রিয়াগুলো আছে সেক্ষেত্রে একটা নতুন করে জায়গা তৈরি করার জায়গা থাকবে। তো আমি চাই সে ফিরে আসুক এবং তার যারা লুকিয়ে থাকা যেসব নেতাকর্মীরা আছেন নিবেদিত প্রাণ, বিভিন্ন জায়গা থেকে তারা মাঝে মধ্যে মিছিলে বের হয়, তো তাদের জন্য হলেও তার আসা উচিত। দূর থেকে তো তিনি অনেক আশা আকাঙ্ক্ষা দিচ্ছেন, অনেকভাবেই দলকে পরিচালনা করার চেষ্টা করছেন। তো এত জনপ্রিয় মানে একজন ব্যক্তিত্ব, এরকম ক্ষমতাধর নেত্রী, তার দলবল নিয়ে আমার মনে হয় যে দ্রুত বাংলাদেশে আসা উচিত। আমরাও তার প্রতীক্ষায় আছি, আমরা তাকে ওয়েলকাম করতে চাই এবং তার নেতাকর্মীরাও তো আছে। জি, শহীদুল ইসলাম বাবুল বুঝতে পারছি ঠিকই বলেছে। হ্যাঁ, আর আওয়ামী লীগের লোকেরা যেভাবে বলে এই আপা এসে পড়লো, আর এক মাস আর 15 দিন, মানে নানান ধরনের মানে স্পেকুলেশন। আর এই সামাজিক মাধ্যমে যত সব মজার মজার কাহিনী দেখি, আপায় ব্যাগ ট্যাগ নিয়ে ঢুকতেছে বেনাপোল দিয়ে, এয়ারপোর্ট দিয়ে, তো সেটা যেমন একটা, কিন্তু আদালতের রায় যেটা, হ্যাঁ, এটা যদি রাজনৈতিক হয়ে যায়, মঞ্জু ভাই যেটা বলছে আসলে দুর্ভাগ্যজনক হয়ে যাবে। কারণ এত মানুষের রক্তপাত, এত মানুষের হাহাকার, এত মায়ের কোল খালি হলো এবং স্পষ্ট ঘোষণা শুনছি এবার নতুন সংযোজন হয়েছে যে টেপ রেকর্ডার কি অডিও যে ইগুলা ভয়েস রেকর্ডিংটা, এটাও কিন্তু নতুন সংযোজন হয়েছে। এটা একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়েছে আলামতের জন্য, সাক্ষী প্রমাণের জন্য এই আদালত। সুতরাং মনে করি না যে এটা একেবারে উড়িয়ে দেওয়া যাবে আদালতের। তবে একটা কৌশলগত জায়গা, এই বিচার যে কোনো আদালতেই যদি হয়, প্রচলিত আদালতেও যদি হতো, এ তো হাসিনার মুক্তি পাওয়া, রক্ষা পাওয়ার হাজারো এভিডেন্স ছিল। কিন্তু ট্রাইব্যুনালের বিষয়টা হলো কি শোনেন, একই ট্রাইব্যুনাল, হাসিনার গঠন করা ট্রাইব্যুনাল, তোমারে বধিবে যে গোকুলে বাড়ি শেষে আছে না কথা, সেই ট্রাইব্যুনালই নিয়তি তাকে ওখানেই নিয়ে আসলো। এখানে একটা সমস্যা যেটা হয়েছে, যেই ট্রাইব্যুনালের কে নিয়ে আমরা বললাম যে ট্রাইব্যুনাল ঠিক নাই, ট্রাইব্যুনালের দীর্ঘদিন আন্দোলন করলাম, কাদের মোল্লার ফাঁসি, শাহবাগে আন্দোলন করে ফাঁসি হয়ে গেল, এটা হলো ওটা হলো, এর হলো ওটা হলো, সেই ট্রাইব্যুনালে আবার আমাদের বলতে হচ্ছে, যদি বলতে হয় যে এই ট্রাইব্যুনাল ঠিক আছে, তাইলে এখানে একটা বৈপরীত্য হলো। বা আওয়ামী লীগ যেটা এখন বলছে ঠিক নাই, আমরা তখন বলছি ঠিক নাই। এই যে যে একটা বিষয়, আবার প্রসিকিউটর যিনি, প্রসিকিউশনে যিনি, একই লোক, উনি এক সময় ছিলেন আসামি পক্ষে, এখন উনি বাদী পক্ষে। তো এই যে যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বা অ্যাটর্নি জেনারেল বা প্রসিকিউটর, উনি এক সময় যারা ফাঁসি হয়েছে, সেটা না, মঞ্জু ভাই বলছিলেন যে এখন যিনি অ্যাটর্নি জেনারেল আছেন তিনি তো অতীতে আপনাদের বিভিন্ন মামলার আইনজীবী ছিলেন। হ্যাঁ, সেটাই বলছি, এখন জেনারেল মামলা, আর এই তো ডিফারেন্ট টাইপ অফ মামলা। না না, একই কথাই। আপনার নীতিগত জায়গা থেকে আমি বলছি, আপনি আইন দেখে বাদ দিতে পারবেন না, ইন প্রিন্সিপাল জায়গার কথা বলছি। 2 নম্বর বাবুল ভাই যেটা বলছেন, এখানে কিন্তু ট্রাইব্যুনাল টোটালটাই চেঞ্জ, বিচারক পরিবর্তন, আইনেরও অনেক সংশোধন হয়েছে, আইনে 3 দফা আইনের পরিবর্তন করা হয়েছে। এইটাও প্রশ্নবোধ হইতে পারে, কিন্তু আমার কথা সেটা না। হাসিনার বিচার একটাই না, আমার মনে হয় প্রচলিত আদালতেও তার কিছু বিচার হবার প্রয়োজন আছে। মামলার কোন তো একটা না, এবং যেই পাপ তিনি করেছেন তার রাজনীতি তো শেষ, তার চ্যাপ্টারও ক্লোজ বাংলাদেশে, দুর্ভাগ্যজনক। আর এটা এই যে চুক্তির কথা যেটা বলা হয়েছে, এই চুক্তির মধ্যে অনেক ফাঁকফোকর আছে। হ্যাঁ, এই যে বন্দি বিনিময় যে চুক্তি, আর মৃত্যুদণ্ডপ্রাপ্ত, আর ভারত রাষ্ট্র জীবনেও তো তাকে ফেরত দিবে না, হ্যাঁ, বা আসবে না। শাস্তিটা ভোগ মানে যেটা হওয়ার প্রয়োজন ছিল, প্রাকৃতিকভাবে হওয়ার প্রয়োজন ছিল, হাজার হাজার মানুষের বুক খালি হয়েছে, সন্তান চলে গেছে। এই যে যে লানত বা অভিশাপ, এটা মানসিকভাবে হয়তো তার হবে, কিন্তু বাংলাদেশের মানুষ শাস্তিতে হয়তো দেখে যেতে পারবে না। এটাই দুর্ভাগ্য আর কি। জি,
আমরা একেবারে নির্বাচন প্রসঙ্গে আসতে চাই, আলোচনার শেষের দিকে। রহিন হোসেন প্রিন্স, নির্বাচন যত সময় ঘনিয়ে আসছে, 90 দিনের কম সময় আছে নির্বাচনে, জোটের কথা বলা, মোর্চার কথা বলা হচ্ছে। বিএনপি মহাসচিব স্পষ্টতই বলেছেন বিগত 1.5 দশকে যেসব দল আন্দোলন করেছে তাদেরকে নিয়ে তারা মোর্চার কথা চিন্তা ভাবনা করছেন। ওদিকে দেখছি আমরা জামাতের নেতৃত্বে 8 দলের একটা মোর্চা এরই মধ্যে হয়ে গিয়েছে। আপনাদের দলের অবস্থানটা কি, আপনারা কি করছেন? আমি ওইটা বলার আগে খালি একটু ছোট্ট করে বলি যে নির্বাচন, দেখেন আমরা বারবার বলছি, সরকার জোরের সাথে বলছে, কিন্তু এখনো মানুষের মধ্যে যে সংশয়গুলো আছে এটা দূর করা আগে দরকার। যার জন্যে আমি জানি না আজকে এখানে বলতে পারলাম কি না জানি না, অক্টোবরের শেষ দিকে এসে ইউনূস সাহেব একটু তার ভাষায় ঊর্ধ্বতনদের সাথে বৈঠকে বলছিল 15ই নভেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি আমি সম্পন্ন দেখতে চাই। আমি জানি না এটা কি হয়েছে, আমি দাবি করি যে উনি আমাদেরকে জানাক 15ই নভেম্বরের মধ্যে কতটুকু সম্পন্ন হয়েছে। আমরা তখন বলেছিলাম যে এইখানে একটা প্রতিদিন কি কি অগ্রগতি হচ্ছে এটা একটু আনুক নির্বাচন কমিশনও বলুক, তাহলে নির্বাচনী ময়দানে আমরা যেমন নেমেছি আরও জনগণ ইনভলভ হতে পারে। এটাই আমার কাছে একটা প্রধান বিষয়। এবার নির্বাচনের ব্যাপারে আমাদের পরিষ্কার পজিশন, আগেও যেটা আমরা করেছি, কারণ আমরা গণতন্ত্রকে যেভাবে দেখি সেই জায়গায় যাওয়ার জন্যে এবং মানুষের কল্যাণের জন্য পুরো ব্যবস্থা বদলটা করা খুব জরুরি বলে মনে করি। সেই জন্যে আমরা 54 বছরে যাদেরকে দেখেছি ক্ষমতায়, এবং 71 সালে তো জামাত ইসলামকে দেখা হয়েছে, তারপরে বিএনপির সাথে সে ছিল, এই 4 দলকে দেখা হয়েছে। এর বাইরে যারা আছে গণতান্ত্রিক এনসিপি হলো তাদের সাথে আমাদের সংযোগের সর্বশেষ, তাদের যে রাজনৈতিক অ্যাটিটিউডগুলো দেখি তাতে অন্যদের সাথে ক্লোজার। আমাদের যে বামপন্থা এবং প্রগতির অবস্থান থেকে সেইখানে আমাদের কোনো ঐক্যের জায়গা দেখি না, সংবিধান নানা কোশ্চেন এগুলো আছে। সুতরাং এই ক্ষেত্রে আমাদের যে বাম গণতান্ত্রিক জোট আছে সেইটা আমাদের হচ্ছে ভিত্তি, নিজের দল বাম গণতান্ত্রিক জোট। এর বাইরে ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা, বাংলাদেশ জাসদ সহ আরও আমরা যদি এই ধরনের রাজনৈতিক দল পাই তাদেরকে নিয়ে, অথবা শ্রেণী পেশার যে সংগঠনগুলো আছে তাদেরকে নিয়ে আমরা প্রায় সব আসনে লড়াইয়ের প্রস্তুতি আমরা নিচ্ছি। ইতিমধ্যে সেই আলোচনাগুলো করেছি আমরা, আর আমরা এই 29 তারিখে একটা কনভেনশন করছি, যার জন্য এখনও হয়তো ক্যান্ডিডেট ডিক্লেয়ার আনুষ্ঠানিকভাবে দেইনি। আমাদের কার্যক্রম চলছে বিভিন্ন জায়গায়, সেইখানে আমরা এই ধরনের বিকল্প শক্তি সমাবেশ গড়ে তোলার জন্যে, এবং আমাদের দাবিনামা কী হবে আমরা তার একটা খসড়া ওই দিন করার পরেই আমরা আশা করি ডিসেম্বরের ফার্স্ট উইকে অথবা নির্বাচন ঘোষণার পরপরই আমরা এই যে বিকল্প শক্তি যেটা গড়ে তুলতে চাই বাম গণতান্ত্রিক প্রগতিশীল শক্তির, সেই একটা নির্বাচনী বৃহত্তর বলয় আমরা গড়ে তুলব। তাদেরকে নিয়েই আমরা এই নির্বাচনী সংগ্রামে অবতীর্ণ হব। জি মঞ্জুর রহমান মঞ্জু, আসলে সময়টা খুবই কম, আপনার কাছে প্রশ্ন অনেক বড়। নির্বাচন নিয়ে কোনো সংশয় আছে কিনা, এবি পার্টির জোট বা মোর্চার বিষয়ে চিন্তাটা কি? না, এই ব্যাপারে তো আমি আগেও বলেছি, নির্বাচন সংখ্যা আছে। সেই সংখ্যাটা হলো, আমরা তো দেখলাম যে শেখ হাসিনার পুত্র মিস্টার জয় উনি বলেছেন কোনো নির্বাচন ওনারা হতে দেবেন না, সেই সংখ্যা করছেন আওয়ামী লীগকে ছাড়া। তো এটা তো একটা সংখ্যা, স্বাভাবিক। এরকম যদি থ্রেট আন্তর্জাতিক মানে একটা তো হচ্ছে রাজনৈতিক দল আকারে যদি দেন একটা বড়, আওয়ামী লীগ একটা শক্তিশালী রাজনৈতিক দল, আর যদি সন্ত্রাসবাদী আকারে দেন যে গাড়ি পোড়ানো হবে এটা সেটা তো আরও সংখ্যার ব্যাপার থাকে। তো এটা একটা ব্যাপার। দ্বিতীয় যেটা আছে সেটা আমি সবসময় বলি, সেটা হলো যে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বর্তমান যে অবস্থা, এই অবস্থায় কিন্তু ওনারা খুব বড় ধরনের সংঘাত মোকাবেলা করার পরিস্থিতিতে নাই। সেক্ষেত্রে রাজনৈতিক সমঝোতাটা খুব গুরুত্বপূর্ণ দরকার। রাজনৈতিক সমঝোতা সৃষ্টি করতে না পারলে এবার নির্বাচন যদি কোনো না কোনো কারণে প্রশ্নবিদ্ধ হয়, আপনাকে মনে রাখতে হবে যে এটা আমাদের জন্য হবে খুবই হতাশাজনক, দুঃখজনক। কারণ এবারের নির্বাচনে যেহেতু আওয়ামী লীগ এবং তার বশংবদ যে সমস্ত দলগুলো আছে তাদের অংশগ্রহণের সুযোগটা আমরা এখনও মনে করছি যে অংশগ্রহণের সুযোগটা কম। যদিও আমি একটা চিন্তা করি, সেই চিন্তাটা অনেকের কাছে ইউটোপিয়ান মনে হতে পারে। আমি মনে করি যে ভারতের সাথে বাংলাদেশের একটা ডায়ালগ হতে পারে। এই যে আমাদের নিরাপত্তা উপদেষ্টা গিয়েছেন, যে ভারতের সাথে একটা চুক্তি হতে পারে বা আওয়ামী লীগের সাথে একটা চুক্তি হতে পারে যে ঠিক আছে শেখ হাসিনা এসে সারেন্ডার করবেন আদালতে, উনি মানে আইনগতভাবে উনি ওনার মামলাটা ফেস করবেন, আর অন দি আদার হ্যান্ড আওয়ামী লীগের নিষেধাজ্ঞাটা প্রত্যাহার করে আওয়ামী লীগকে ইলেকশনের সুযোগ দেওয়া যেতে পারে। কারণ তাইলে আওয়ামী লীগ যদি ইলেকশনে অংশগ্রহণ করে তাহলে এই বিএনপি জামাতের গণ্ডগোলটা একটু কমবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে তাহলে ইলেকশন নিয়ে যারা প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছেন, বিশেষ করে আমরা দেখেছি যে আমাদের বাম বলয়ের ভাইয়েরা বা আরও অনেকে যারা আছেন যারা হঠাৎ করে আওয়ামী লীগের গণতান্ত্রিক অধিকারের প্রতি খুবই সচেতন হয়ে গেছেন, তাহলে এই সংখ্যাটা আর থাকে না।
তাহলে শেখ হাসিনার বিচারটা নিয়েও আশঙ্কা থাকে না। আমরা আইনগতভাবে সর্বোচ্চ আইনগত ফেসিলিটিটা আওয়ামী লীগ ভোগ করলো, তার ইন অ্যাবসেন্সিয়া বিচারটা আর হইল না। একইভাবে আওয়ামী লীগ এসে যদি ইলেকশনে পার্টিসিপেট করে, আমি মনে করি যে আমাদের এখানে যে বিএনপি জামাতের যে দ্বন্দ্বটা সেটা কেটে যাবে। কারণ বিএনপি জামাতের মধ্যে আমি একটা ভয় পাচ্ছি, একটা দ্বন্দ্ব হবে, আওয়ামী লীগের ভোটগুলো কাস্ট করার জন্য একটা লড়াই চলবে। আওয়ামী লীগ যদি ইলেকশনে চলে আসে, তাহলে বিএনপি জামাতের এই আওয়ামী লীগের ভোট দখল করার যে প্রতিযোগিতা, সেই আনহোলি প্রতিযোগিতাটা একটু বন্ধ হবে। তাহলে আমাদের নির্বাচনের একটা সমাধান হতে পারে, যে একটা বেটার ইলেকশন আমরা দেখতে। এটা কি নতুন প্রস্তাব? আগে কখনো বলছেন না, আজকে বললেন। আমি চিন্তা করলাম যে আপনারা যেহেতু এত এই প্রশ্নবিদ্ধ নির্বাচন নিয়ে চিন্তিত আছেন, না আমরা বিচার নিয়ে অনেক প্রশ্নবিদ্ধ হচ্ছে, নির্বাচন ব্যবস্থা সংস্কারটাই তো করলো না, ওইটা নিয়ে আমরা যেহেতু চিন্তিত আছেন। আপনি এটা সংস্কার কমিশনে কেন বললেন? এটা গুরুত্বপূর্ণ প্রস্তাব। বিচার নিয়ে যেহেতু এত উদার হয়ে গেছে, বিচার নিয়ে যেহেতু এত চিন্তিত আছেন। সাইদ মোস্তাফিজ, এখানে ওই যে হুমকি, বিচ্ছিন্ন কর্মসূচি, সংঘাতের কথা বলা হচ্ছিল, নির্বাচনের শঙ্কার কথা বলা হচ্ছিল, মঞ্জু ভাই নতুন একটা থিওরিও দিলেন। আসলে এনসিপির অবস্থানটা কি? এনসিপির অবস্থান, এনসিপি তো চায় একটা সুষ্ঠু নির্বাচন এই গভর্নমেন্ট যারা আছেন তারা যেন করতে পারে। তবে সার্বিক পরিস্থিতিতে ওই যেটা বললাম যে আওয়ামী লীগের কিছু তো লোকজন আছে যারা সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে, যেটা তাদের অ্যাকচুয়াল ক্যারেক্টার। মানে অগ্নি সন্ত্রাসটা একটা শিল্পের পর্যায়ে যদি নিয়ে যাওয়া যায়, সেটা আসলে তারা অলরেডি নিয়ে গিয়েছিল 17 বছর ধরে, এবং 17 বছর ধরে এই কাজগুলো করে তারা বিএনপি, জামাত এদের উপরে দোষগুলো চাপাতো, এবং এগুলো নিয়ে তারা বিভিন্নভাবে ক্যাম্পেইন করতো যে তারা বিএনপি মানে অগ্নি সন্ত্রাস বা বিএনপি জামাত মানে এগুলো। কিন্তু অ্যাকচুয়ালি এই কাজগুলো তারাই করতো এবং খুব প্ল্যান্ড ওয়েতে তারা করতো, এবং এখনও আমরা দেখতে পাচ্ছি যে তারা এই কাজগুলো বিভিন্ন জায়গায় করছে। আমারই ইউনিভার্সিটির একটা ছোট বোন রাফিয়া এবার ডাকসুতে নির্বাচিত হয়েছেন, তো তার বাসাতেও আমরা শুনলাম যে এরকম ককটেল মারা হয়েছে বা আগুন লাগানোর চেষ্টা করেছে। তো এটা খুবই দুঃখজনক। এটা আসলে আমরা যারা রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছি, আমরা আসলে এই বিষয়গুলো ফোকাস করছি না, বরঞ্চ আমরা যেই তাদের ভোটটা নেওয়ার জন্য নিজেদের মধ্যে একটা ফাইট করছি, এটার জন্যই আসলে তারা সুযোগ পাচ্ছে গণ অভ্যুত্থানের এরকম যারা সাহসী সৈনিক যারা ছিল তাদের উপর আক্রমণ করার। আপনি দেখবেন যে বিএনপির মনোনয়ন পেয়েছেন ফজলুর রহমান সাহেব, তিনিও এই বিচারকে প্রশ্নবিদ্ধ করেছেন। তিনিও বলেছেন যে এই ট্রাইব্যুনালে বিচারটা হওয়া ঠিক হয় নাই, বা এটা কেমন হয়েছে, বা বিএনপি আসলে হয়তো এটা উইথড্র হয়ে যেতে পারে, এরকম একটা আলাপ কিন্তু তিনি দিয়েছেন। মানে স্পেশালি যেটা আওয়ামী লীগের ব্যক্তিগত মন্তব্য, এটা তো দলের কোনো স্টেটমেন্ট আমরা পাইনি। বিএনপিও বলেছেন যে আমার মত এটা, আমার মত ডেফিনেটলি। কিন্তু ধরেন আমি এখন যখন একটা ব্যক্তিগত মত দিচ্ছি, তারপরেও তো আমার দলকে কোনো কোনোভাবে এটা এফেক্ট করবে। এবং আপনি তারই কিছুদিন আগে এই একই ব্যক্তি যিনি হচ্ছে যে জুলাইকে নিয়ে বিভিন্নভাবে মকারি করেছেন, বিভিন্নভাবে কথা বলেছেন, আপনি তার সম্ভবত পদ স্থগিত করলেন, আবার তার মধ্যেই আবার আপনি তাকে একটা মনোনয়নও দিয়ে দিলেন। তো এটা আসলে কি বার্তা দিচ্ছে জনগণের কাছে? বিএনপি কি তাহলে একদিক দিয়ে বলছে যে হ্যাঁ আমরা জুলাইকে ধারণ করি, আবার একদিক দিয়ে আওয়ামী লীগকে ধারণ করে, এরকম কিছু মানুষকে প্রমোট করছে? তো এই যে দুই নৌকায় পা দিয়ে চলার নীতি, এটা তো আসলে জাতিকে আসলে বিভ্রান্ত করছে। এবং সেম টাইম জামাত ইসলামও তাই, তারাও কিন্তু এই বিভিন্ন সভা সমাবেশে যে আমরা দেখছি যে আপনারা আমাদের কাছে নিরাপদ, এইটা ওইটা, আপনাদের মামলার দেওয়া হবে না। তো এরকম কথাবার্তাগুলো যখন এই পলিটিক্যাল পার্টিগুলোর কাছ থেকে আসে এবং যখন তারা একদম ভোটের জায়গা থেকে চিন্তা করে, সেক্ষেত্রে কিন্তু এই জুলাই গণ অভ্যুত্থান এই জায়গাগুলো অনেক হালকা হয়ে যায়। আমি আশা করব যে রাজনৈতিক দলের জায়গা থেকে তারা আসলে এগুলো ব্যাপারে আসলে বেশি সিরিয়াস থাকবে। সজিদ বাবুল, আলোচনা একেবারে শেষ পর্যায়ে, 2 মিনিট সময় আছে আপনার কাছে। প্রতিটা প্রশ্নের জবাব চাই। একটা হচ্ছে বিএনপির 2 নৌকায় পা দেওয়ার কথা এসেছে, এবং প্রার্থী হিসেবে আপনি তো বিএনপির প্রার্থী হিসেবে কোনো নিরাপত্তার শঙ্কা আছে কিনা, হুমকি, আতঙ্ক? ধানের শীষের প্রার্থী আপনি নৌকায় পা দিবেন কেন? এটা তো খুবই খারাপ কথা। না, তাও আবার 2 নৌকায়। না না না, আমার এলাকায় যারা নৌকা তারা আমার বিরুদ্ধে ঢাল তুলতে গেলে তো নৌকা লাগে, পানি থাকলে প্রকাশ্যে অবস্থান গ্রহণ করছে। সহিংসতাও আছে আমার এলাকায় প্রচুর। আমাদের এলাকাগুলো খুবই সেন্সিটিভ এলাকা। হ্যাঁ, অঞ্চল বিশেষে ভিন্ন জায়গায় এক এক জায়গায় এক এক রকমের নির্বাচনে হয়ে থাকে। আমার স্থানীয় নির্বাচনটা ভিন্ন বিষয়, রাজনীতি হলো ভিন্ন, নির্বাচনটা ভিন্ন। প্রার্থী যে যেমনে পারে যত ভোট, ধরেন একজন আওয়ামী লীগের লোক যদি আপনাকে ভোট দিতে আসে, নৌকা মার্কা, আপনি তো বলতে পারবেন না এই তুমি আমার ভোট দিতে পারবে না, তুমি আওয়ামী লীগ করো, ভোট তো নাকি। এবং আপনার সর্বনিকৃষ্ট কোনো নারীও যদি থাকে, সেখানেও আপনাকে ভোট চাইতে যাইতে হয়। সেই জন্য ভোট এখন ধরেন আমার এলাকায় বিএনপির ভোট আছে 35%, হাইয়েস্ট বা 30%।
আমার যে নির্বাচনী এলাকায়, সেখানে যদি বলেন যে এই অন্য দল আমার ভোট দিতে পারবে না, তাহলে তো আমি এমপি নির্বাচিত হইতে পারবো না। এইটা একটা ইস্যু। হ্যাঁ, আওয়ামী লীগের যারা দুর্বৃত্ত সহিংসতা করছে তাদেরকে প্রকাশ্যে আপনি আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন কিনা, সেটা একটা অবশ্যই গুরুত্বপূর্ণ ইস্যু। হ্যাঁ, আর একটা হলো যে আপনি দলগতভাবে যদি বলেন যে আওয়ামী লীগকে মাফ করে দিলাম, আওয়ামী লীগকে এটা অন্যায় হয়েছে, আওয়ামী লীগকে বাদ রাখতে হবে, আওয়ামী লীগ, সেইটা অন্য ইস্যু। তবে আরেকটা যেটা ইস্যু, ধরেন গণঅভ্যুত্থানে 1 বছর 1.5 বছর হয় নাই, এখনই যদি এত রক্তের দাগ আমাদের মুছে যায় বা বিফল হয়ে যায় বা আবার পুনর্বাসিত হয়, মানে আমাদের দুর্বলতার কারণে বা আমাদের হানাহানির কারণে, এটাও দুর্ভাগ্যজনক সব মিলিয়ে। তো সেই জন্য আসলে এই নির্বাচনটা মোটা দাগে আমি যদি বলি 6 মাসের মধ্যে নির্বাচনটা যদি হয়ে যেত, এই সুযোগটা কেউ পেত না। হ্যাঁ, এখন যেটা হচ্ছে এটা এখন মানে এটা আমরা বুঝছিলাম, আসলে রিয়েলাইজ করতে, এবং এই নির্বাচনটা আরও যদি কোনো কারণে দেরি হয় তত বেশি আওয়ামী লীগ এখানে পুনঃপ্রতিষ্ঠা হবে। 6 মাস আগে যেই পরিবেশ ছিল না, হ্যাঁ, আজকে সেই পরিবেশ হয়ে গেছে। আওয়ামী লীগ এখন ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ পাচ্ছে। সরকারের দুর্বলতা, পুলিশ বাহিনীর দুর্বলতা, বাস্তব কারণও আছে দুর্বলতার, নানাবিধ বাস্তবতা, তারপর আমাদের মধ্যে হানাহানি বিদ্বেষ বাড়ছে, কাদা ছোড়াছড়ি বাড়ছে, চরিত্রহানি বাড়ছে। যেমন এই যে আমাদের সাহেব মুস্তাফিজ বললো, ফজলু ভাই, হ্যাঁ উনি কিছু কথা বলেছেন, আপত্তিকর, দল সিদ্ধান্ত নিয়েছে। আবার এটা ওটি ওনার বাসার কাছে যায় ফজলু পাগলা, এই সেই, এগুলোও তো বলা হয়েছে, তাকে করা হচ্ছে, মানে উত্তক্ত করা হয়েছে বা প্রভোগ করা হয়েছে। এই যে সামগ্রিক বিষয়গুলা, এটা তো আমরা যারা রাজনৈতিক দল আছি, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল, আমাদের ন্যূনতম একটা ঐক্যের জায়গা আসলে প্রয়োজন ছিল। এই মানে গণতন্ত্রের কথা বলেন, যাই বলেন, যেই বিভেদ, বিভাজন এবং প্রতিহিংসামূলক বক্তব্য, আচার আচরণ আমরা একজন দিয়েছি, কেউ কম দিয়েছি, কেউ বেশি দিয়েছি, এবং দায়িত্বশীল জায়গা থেকে দিয়েছি, এটা খুবই মানে রক্তক্ষরণ হবার মতো একটা ব্যাপার, যেই কারণে আওয়ামী লীগ আরও সুযোগ পেয়েছে। জি, আমরা প্রত্যাশা করবো যে আপনারা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছেন এবং দেশকে একটা সরল সঠিক পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, আপনাদের মধ্যে কোনো বিভেদ না হোক, সাধারণ মানুষের কাছে ভুল বার্তাটা যেন না যায়, অ্যাটলিস্ট একটি জায়গায় আপনারা সবাই ঐক্যমত থাকেন, সেটা আমরা প্রত্যাশা নিশ্চয়ই করবো। মুজিবুর রহমান মঞ্জু, শহীদুল ইসলাম বাবুল, রহিনুসির প্রিন্স এবং SM সাইফ মোস্তাফিজ, আপনাদের 4 জনকেই ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ BSRM গণতন্ত্র এখন অনুষ্ঠানটি দেখছিলেন, আপনাদেরকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।